আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া যে কোনো ঘটনা ধীরে ধীরে ভেসে যায় সময়ের উজানের স্রোতে, মাটিতে চাপা পড়ে যায় বেঁচে থাকা ইতিহাসটুকুর অস্তিত্বে। আমাদের কাছে তৈরি হয় একটা ঘটনা বহুল ইতিহাস। মাঝে মধ্যে যে ইতিহাসের কঙ্কাল মাটি ফুঁড়ে উঠে আসে আমাদের মতো জীবিত মানুষগুলোর কাছে, ইতিহাসে তার মূল্যটুকু বোঝাতে মাঝে মাঝে আমরা হয়ে পড়ি স্বার্থপর। জগতের সমস্ত কিছুই আমার আমার বলে চিৎকার করে উঠলেও এইটুকু বুঝি না যে চাইলেই সবকিছু কি আর আমার হয়। সেটার অধিকার একমাত্র জীবজগতের সকলের জন্য। প্রকৃতির কোলে থাকা আকাশ, বাতাস, ঝড়, বৃষ্টি, নদী, সমুদ্র, গাছপালা যেমন আমার একার নয়, ঠিক তেমনি বিলীন হয়ে যাওয়া ঘটনাবহুল ইতিহাসটাও কারোর একার নয়। তাই ইতিহাসকে ইতিহাসের মতো বাঁচতে দাও। তার অস্তিত্বকে নিজস্ব সার্থকতা, লোভ, প্রতিহিংসার কারণে পৃথিবী থেকে মুছে ফেলো না। না হলে বরাবরের মতো প্রকৃতি তার প্রতিশোধ নেবে কোনো না কোনোভাবেই। প্রকৃতির রোষানলে পড়ে নিজস্ব জীবনটাও একদিন ইতিহাস হবে। আর তোমার আমার ঘটনাবহুল সেই লালসা জড়ানো ইতিহাসটাও চাপা পড়ে যাবে সেই ইতিহাসের ধরাতলের। আজকের গল্প প্রখ্যাত লেখক তন্ময় মুখার্জির কলমে তিতুমিরের তলোয়ার। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, আকাশ, ইন্দ্রনীল, পার্থ, বুবাই, সায়ন্তন, অভিক, শুভ, পিনাকি, সৌরভ, সাগ্নিক। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, ঐতিহাসিক ও অ্যাডভেঞ্চারে ভরপুর তিতুমিরের তলোয়ার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না আমি ওর বন্ধু ইন্দ্রজিৎ সেন কথা বলছি। আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এবার বেশ চিনতে পেরেছি। হ্যাঁ আছেন, স্নানে গেছেন। তা ওকে কি কিছু বলতে হবে নাকি? আরে না না, কোনো অসুবিধে নেই, আপনি আমাকেই বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে চলে আসুন। মিস্টার নিয়োগী আজ সারাদিন বাড়িতেই আছেন। না না, কোনো ব্যাপার না। ও আচ্ছা, বেশ বেশ, উনি এলে আমি বলে দেব। হ্যাঁ ওই ধরুন সকাল 10:30 নাগাদ আসলেই হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি, হ্যাঁ ছাড়ুন। ওকে ওকে ওকে। ফোনটা কেটে যেতেই রিসিভারটা টেবিলে নামিয়ে রেখে ইন্দ্রজিৎ পুনরায় সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসে একটা সিগারেট ধরালো। সিগারেটে দুটো শুক টান দেওয়ার পরে চোখ বুজে নিজের মনে কি একটা চিন্তা করতে লাগলো। বাথরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো কর্ণ। সে বলল, কে ফোন করেছিল রে? চোখ বুঝে সিগারেটে আর একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ইন্দ্রজিৎ বলল, ডক্টর কৃষ্ণকান্ত লাহিড়ী, মানে তোর সেই পুরনো ক্লায়েন্ট প্রত্নতত্ত্ববিদ ডক্টর লাহিড়ী। চিনতে পারছিস? আরে বছর দেড়েক আগে যার বাড়িতে চুরির কেসটা তুই। ভেজা টাওয়ালটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, আর বলতে হবে না, বুঝে গেছি। তা এতদিন পরে ভদ্রলোকের হঠাৎ আমাকে মনে পড়ল, কি বললেন? বললেন মিস্টার নিয়োগীর সঙ্গে ওনার খুব দরকারি কিছু কথা বলার আছে। ফোনে সেই সমস্ত কথা বলা যাবে না, লম্বা কাহিনী। ঘণ্টাখানেক বাদেই উনি আমাদের বাড়িতে আসবেন বলে জানালেন। বেশ ভালো কথা, আসুক তাহলে। চায়ের কথা বলেছি হরিহরকে? হ্যাঁ রে, বলেছি, আসছে আসছে। তা কি ব্যাপার বলতো, হঠাৎ তোর সঙ্গে কি দরকার? আবার কিছু কেস টেস ঘটেছে নাকি? মানে চুরি টুরির ব্যাপার কিছু? কর্ণ একটা স্যান্ডো গেঞ্জি গায়ে গলিয়ে নিয়ে সোফায় এসে বসে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে দেশলাই দিয়ে জ্বালিয়ে নিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ঘটে গেছে অনেক কিছু, তবে ভদ্রলোক যে সেই ব্যাপারেই আসছেন সে কথা বলতে পারি না। মানে তুই বলতে চাইছিস ভদ্রলোকের সঙ্গে কিছু ঘটেছে আর সেটা তুই জানিস?
জানি, কারণ ওসব ঘটনার খবর চাপা থাকে না, মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। কোন খবরটা বলতো, আমি শুনেছি কি? তুই শুনেছিস, কিন্তু তুই হয়তো ভুলে গিয়েছিস। খুব বেশি দিন আগেকার ঘটনাও নয়, তোকে মনে করিয়ে দিচ্ছি, শোন। এই ডক্টর লাহিড়ী ভদ্রলোক দিন কয়েক আগে ওনাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হয়ে বসিরহাটের কাছে কোনো একটা জায়গায় তাদের একটা রিসার্চের কাজের জন্য তার দল নিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে ওনার দুজন টিম মেম্বার হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মানে বলতে পারিস রাতারাতি একেবারে হাওয়া হয়ে গেছে আর কি। আর সেই দুজন লোক কোথাও পালিয়ে গেছে নাকি কেউ তাদের অপহরণ করেছে সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। কেসটা বসিরহাট থানার আন্ডারেই আছে। তারা ওই লোক দুটো নিখোঁজ হওয়ার কেসটার ব্যাপারে তদন্ত করছেন, তবে তারা সেই দুজনের কোনো হদিশ কিন্তু এখনও পাননি। ও আচ্ছা, হ্যাঁ এবার মনে পড়লো। আমার আন্দাজ সেই কেসটার ব্যাপারেই ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসছেন। সেই সময় চা নিয়ে ঘরে ঢুকলো হরিহর। টেবিলে চায়ের কাপ প্লেট আর ডিম টোস্টের দুটো প্লেট ট্রে থেকে নামাতে নামাতে বলল, মাছ না মাংস? আর আজ তো রবিবার, পাঠার মাংস নিয়ে আসি নাকি দাদাবাবু? সোফায় এলোমেলো হয়ে পড়ে থাকা কর্ণ নিজের প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে তার ভেতর থেকে একটা 500 টাকার নোট বের করে হরিহরের হাতে দিয়ে বলল, যা হোক কিছু একটা নিয়ে এসো তো দেখি, অসুবিধে নেই। আর হ্যাঁ, আধ ঘন্টা পরে আরও 3 কাপ চা আমার ঘরে পাঠিয়ে দিও, অতিথি আসছেন। হরিহর টাকা হাতে নিয়ে তার নিজের বুক পকেটে গুজে রেখে বলল, আচ্ছা দাদা, একবার হাঁক দেবেন শুধু, তাতেই হবে। ঠিক আছে, তুমি আপাতত আজকের বাজারটা ছেড়ে এসো। হরিহর খাট থেকে ভেজা টাওয়ালটাকে হাতে তুলে নিয়ে বলল, হ্যাঁ যাই। এরপর সে চলে গেল। এই দিন চারেক আগেই এই ঘটনার ব্যাপারে খবরের কাগজে পড়েছি, তার মানে ওই খবরটাই কি? ওটাই। আর এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে খবরের কাগজে পড়েছিলাম যে বসিরহাট থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে পুঁড়া নামক অঞ্চলের কাছে একটা প্রত্যন্ত গ্রাম আছে। তো সেই গ্রামটার পশ্চিম দিক বরাবর একটা জঙ্গলের ভেতর প্রায় প্রতিনিয়ত কাঠ কুড়োতে যেত সেখানকার কিছু গ্রামবাসী। আর ফেরার সময় কাঠের সঙ্গে নিয়ে আসতো কোনো এক পুরনো বাড়ির নোনা ধরা ইট, কাঠ, দামি দামি সব মার্বেল পাথরের টুকরো, আরও নানা জিনিস। শোনা যায় সেই গভীর জঙ্গলটার ভেতরে আছে বহু বছর আগেকার একটা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। বর্তমানে সেই বাড়ির অবশিষ্ট বলতে নোনা ধরা ইটের একটা বিশালাকার স্তূপ। আর অনুমান করা হয় যে সেই পাথরগুলো ওই বাড়ির ভেতর থেকেই গ্রামের মানুষজন নিয়ে আসে। এই মাসখানেক আগে একটা দৈনিক পত্রিকায় এই সমস্ত খবর বেরিয়েছিল, তুই সেটা দেখেছিলি কিনা তা জানি না। তো সেই বিশিষ্ট সাংবাদিক মহাশয় লিখছেন যে বাড়িটা ছিল আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগেকার, তবে তার অনুমান প্রাচীন সেই ভগ্ন বাড়িটা কোনো এক জমিদারের ছিল। তবে এই জমিদার কোন জমিদার বা বাড়িটার ইতিহাস কী সেই বিষয় নিয়ে সেই এলাকার কেউই তেমন কিছু বলতে পারেননি। এরপর বিষয়টা খবরের কাগজে প্রকাশ হতেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর খানিকটা নড়ে চড়ে বসে। আর পুরাতাত্ত্বিক বিভাগ এই ডক্টর লাহিড়ী এবং প্রফেসর নীলাদ্রি শেখর ভট্টাচার্য নামে আর এক ভদ্রলোককে ওই বাড়িটার ইতিহাস খুঁজে বের করার দায়িত্ব দেয়। আর ডক্টর লাহিড়ী এবং প্রফেসর নীলাদ্রি শেখর তাঁদের সমস্ত লোকজন নিয়ে সেখানে পৌঁছেও যান। এই দিন 7 আগেকার ঘটনা বলছি এটা। সেখানে গিয়ে দিন 2 খোঁড়াখুঁড়ির কাজও শুরু হয়ে গিয়েছিল বলে শুনেছিলাম, কিন্তু হঠাৎ করেই দলের 2জন লোক নিখোঁজ হয়ে যাওয়ার কারণে তাদের সমস্ত কাজটাই বন্ধ হয়ে যায়। এরপর ডক্টর লাহিড়ী এবং তার দলের বাকি সকলেই বাড়ি ফিরে আসেন। তাহলে তুই বলতে চাইছিস যে ভদ্রলোক আমাদের কাছে আসছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে? সেটাই তো বুঝতে পারছি না রে। তবে যেহেতু তোকে ফোনে লম্বা কাহিনী কথাটা বলেছেন আর এই ঘটনার সঙ্গে উনিও জড়িয়ে আছেন, তাই আমার আন্দাজ এই বিষয় নিয়েই কথা বলতে আসবেন। আর যদি অন্য কোনো ব্যাপার হয় তাহলে তো সেটা আলাদা কথা। আর যদি মনে হয় যে এই ঘটনাটার জন্যেই ভদ্রলোক আমাদের কাছে আসছেন, তাহলে আমার আন্দাজ ব্যাপারটা যে শুধু নিরুদ্দেশ সম্পর্কেই হবে তা একেবারেই নয়। এর সঙ্গে অন্য কিছু তো একটা আছে, না হলে
পুলিশ যেখানে তদন্তের ভার নিয়েছে সেখানে ভদ্রলোক আমাদের মতো প্রাইভেট গোয়েন্দার কাছে আসবেনই বা কেন? তাছাড়া দুজন নিখোঁজ হয়ে গেছে বলে এমন একটা সরকারি কাজ সেটা বন্ধ করে দিয়ে তল্পিতল্পা গুটিয়ে ফিরে আসবেন কেন? আর তাও আবার দিন দুয়েকের মধ্যে। তারা কাজ চালু রাখতেই পারতেন, আর পুলিশ তো পুলিশের কাজ করতো, তাই নাকি? কথাটা তুই একেবারে ভুল বলিসনি। নিশ্চয়ই কিছু একটা তো ঘটেছে। আচ্ছা, ওরা খুনটুন কিছু হয়নি তো আবার? হাজারোক নিখোঁজ হওয়া দুইজন ব্যক্তি সরকারি কর্মচারী বলে কথা। পুলিশ খুনের ব্যাপারটা চেপে রাখতেও তো পারে নাকি? লোক দুটো যে খুন হয়েছে তার প্রমাণ কি? তাদের মৃতদেহ তো এখনও পাওয়া যায়নি। এখানে অন্য কিছু একটা ব্যাপার ঘটেছে বলে আমার মনে হচ্ছে। দুইজনে চা ডিম টোস্ট খাওয়া শেষ করে উঠে পড়ল। সকাল 11:30 নাগাদ বাড়ির সদর দরজায় কলিং বেলের শব্দ হলো। হরিহর দরজা খুলে দিতেই বাড়িতে ঢুকে এলো একজন লম্বা চওড়া স্বাস্থ্যবান বছর 60 বয়সী ভদ্রলোক। তিনি বললেন, মিস্টার নিয়োগী বাড়িতে আছেন? ইন্দ্রজিৎ এবং কর্ণ দুইজনেই বসে অতিথির অপেক্ষা করছিল। হরিহরের পিছন পিছন ভদ্রলোক ঘরে এসে ঢুকতেই দুইজনেই সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আসুন ডক্টর লাহিড়ী, আসুন। কি সৌভাগ্য আমার! আসুন, বসুন। আরও একবার দেখা হলো। তারপর কি খবর? ডক্টর লাহিড়ী একটা চেয়ার টেনে বসে পড়ে বললেন, ধন্যবাদ মিস্টার নিয়োগী। ফোন করেছিলাম, শুনেছেন নিশ্চয়ই। গত 30 বছর ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজে নিযুক্ত আছি। কর্মসূত্রে ভারতবর্ষের কত দুর্গম জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছি, কিন্তু শেষ বয়সে এসে যে এমন একটা বিপদের সম্মুখীন হব তা কি আর জানতাম? মনে করুন এখনো যে বেঁচে আছি সেটাই আমার ভাগ্য ভালো। কেন, কি হয়েছে? কি আর হবে? খবরটা শুনেছেন কিনা জানি না, বসিরহাটে কাজ করতে গিয়ে আমাদের দুইজন সদস্য সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। সে সম্পর্কে কিছু জানেন না? খবরের কাগজে পড়েননি? হ্যাঁ, তা পড়েছি। খবরের কাগজে পড়লাম দিন 7 আগে আপনারা বসিরহাটের কাছেই পুঁড়া নামক একটা অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামের ভেতর কোনো একটা পোড়ো বাড়িতে রিসার্চের কাজে গিয়েছিলেন, আর তার দিন দুয়েক বাদে আপনার টিমের 2 সদস্য সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। বসিরহাট থানা কেসটার অনুসন্ধান করছে, তবে তারপর কি হয়েছে সেটা কিন্তু জানি না, কারণ খবরের কাগজে সেই বিষয় নিয়ে আর কিছু লেখেনি। ঠিকই বলেছেন, তবে খবরের কাগজে কি আর সবটুকু লেখা থাকে? তারা যতটুকু শুনতে পায় বা দেখতে পায় সেটুকুই লেখে। আসলে কি জানেন, এই পুলিশের উপর ভরসা করে বসে থাকলে আমাদের আর চলবে না, কারণ ওখানে রিসার্চ করতে গিয়ে যা দেখেছি তাতে এই বিষয়ে পুলিশ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। তাছাড়া আসল সত্যি ঘটনাটা তাদের বলতে গেলে তারা আমাদের কথাগুলো বিশ্বাস করা তো দূরের থাক, সেখানকার গ্রামবাসীদের অযথা গুজব রটিয়ে মিছিমিছি ভয় দেখাচ্ছে বলে আমাদের নামেই হয়তো কোনো কেস ঠুকে দিতে পারে। মিছিমিছি গুজব ছড়াচ্ছেন মানে? ব্যাপারটা আপনাদের কি করে বোঝাই বলুন তো? আসল সত্যিটা হলো, ব্যাপারটা একেবারেই অদ্ভুত এবং অলৌকিক ঘটনা বলতে পারেন, যা ঘটনা বিশ্বাস করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার মানে? আপনার ভূত প্রেতের উপর বিশ্বাস আছে মিস্টার সেন? ভূত প্রেত? না না মশাই, কোনো দিনই না। কেন, সেখানে আপনি ভূত টুত দেখেছেন নাকি? কোনো রকম ভনিতা না করে বিনা লজ্জায় বলতে পারি, হ্যাঁ দেখেছি। আমি একেবারে চাক্ষুষ তাদের দেখেছি এবং তাদের ভয়ানক কণ্ঠস্বরও শুনতে পেয়েছি। শুধু আমি কেন, আমার সঙ্গে থাকা আমার টিমের প্রায় 6 জনই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। কি আমার কথাটাই বিশ্বাস হলো? কিন্তু ভূত প্রেত বলে কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে আছে বলে তো আজ পর্যন্ত শুনিনি। আপনি বলছেন আপনি ভূত দেখেছেন? বিশ্বাস বা অবিশ্বাসটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কথাটা একেবারেই মিথ্যে নয় মিস্টার নিয়োগী। আচ্ছা, সে না হয় আমি মেনে নিলাম,
কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সে ব্যাপারে যদি বলেন তাহলে ভালো হয়। মানে আমরা আপনার জন্য কি করতে পারি? আপনার কাছে এসেছি তার কারণটা স্পষ্ট করে দিচ্ছি। আপনি পুড়ায় যাবেন এবং সেখানকার গ্রামের সেই প্রাচীন বাড়িটার বিষয়ে সমস্ত তথ্য আমাকে জানাবেন। তার সাথে আমাদের 2 জন সদস্যকেও খুঁজে বার করবেন। বাড়ির সমস্ত তথ্য জোগাড় করার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আর তাছাড়া আপনি পুলিশের ওপর ভরসা না করে আপনার 2 সদস্যকে খোঁজার ব্যাপারে আমাদের এই কাজে নিযুক্ত করতে চাইছেন কেন? মানে আর কিছুদিন দেখলে হতো না? আমার কিন্তু মনে হয় আর কিছুদিন পুলিশের ওপর আস্থা রাখাটা উচিত ছিল। ওনারা এই কেসটার ঠিক একটা সমাধান করবেন নিশ্চয়ই। আমার ধারণায় ভূতের ভয়ে আপনি বাড়ির ইতিহাস খুঁজে বার করার কাজটা ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আপাতত সেই কাজটাই আবার আমাদের দিয়েই করাতে চাইছেন, কি তাই তো? বলতে পারেন একেবারেই তাই। আর পুলিশের কথা বলছেন? আমার দলের 2 জন সদস্যকে যে ওই অশরীরীর দল তুলে নিয়ে গেছে, সেটা পুলিশকে বললে তারা কি আমাদের কথায় বিশ্বাস করবে বলে আপনার মনে হয় মিস্টার নিয়োগী? আর আমি মনে করি সেই বাড়িটাই হলো এই ভূতেদের আখড়া। আশেপাশের গ্রামের লোকজন ওই একই কথা বলে, তাই সেখানে আরও একটা রাত তো দূরের কথা, একটা দিনও কাটানো মানে আমাদের সব জেনে শুনে বিপদের মুখে বসবাস করা। তাই আমার হয়ে আপনাদের কাজটা করতে হবে। মানে সেখানে গিয়ে আমাদের সদস্য 2 জনকে ফিরিয়ে আনা এবং বাড়িটার সম্পর্কে বিশেষ কিছু তথ্য সংগ্রহ করাটাই হবে আপনাদের কাজ। আর সেই কারণেই আপনাদের কাছে ছুটে আসা। যদিও বা মিস্টার সেনের মতো আমারও এইসব ভূত প্রেতে কোনো বিশ্বাস ছিল না, ওসব নিছকই আমি আমার কল্পনা মনে করলেও আজ তার দর্শন পেয়ে আমিও শেষকালে বিশ্বাস করতে বাধ্য হয়েছি বলতে পারেন। আর আমি নিজের চোখে দেখেছি যে অশরীরীর দল আমাদের 2 জন সদস্যকে তুলে নিয়ে গেছে। বর্তমানে তারা বেঁচে আছে না মারা গেছে তা আমি জানি না, তাই তার সঠিক ইনভেস্টিগেশন করতে আপনাকে আমি অনুরোধ করছি মিস্টার নিয়োগী, আমাকে ফিরিয়ে দেবেন না। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার এই ছোট্ট অনুরোধটা আপনাকে রাখতেই হবে, প্লিজ। কর্ণ খানিকটা সময় কিছু একটা চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, তাই হবে, কিন্তু আমাকে সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বলতে হবে। কোনো ছোটোখাটো কথাও বাদ দিতে পারবেন না কিন্তু। সেই সময় হরিহর চা নিয়ে এলো। ওদের সামনে থাকা টেবিলের উপর চায়ের কাপ ডিশ নামিয়ে রেখে সে চলে গেল। কর্ণ একটা কাপ তুলে নিয়ে ডক্টর লাহিড়ির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন চা খান। সিগারেট চলে আপনার? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সিগারেট চলে বটে, তবে ইদানিং শরীরের দিকে তাকিয়ে খুবই কম খাচ্ছি আর কি। ইন্দ্রজিৎ সিগারেটের প্যাকেট খুলে তার থেকে একটা সিগারেট বের করে ডক্টর লাহিড়ির সামনে এগিয়ে দিল। তার সঙ্গে দেশলাইটাও এগিয়ে দিয়ে বলল, নিন, সিগারেটটা জ্বালিয়ে নিন। ঘটনাটার কিছুটা দেখলাম আপনার জ্ঞাতব্য, তবু প্রথম থেকেই বলছি, এই মাসখানেক আগে আমাদের কাছে খবর আসে যে বসিরহাটের কাছেই পুঁড়ার গোবরা নামের একটা অচপাড়া গায়ের ভেতর একটা পুরো বাড়ির কিছু ধ্বংসাবশেষ দেখা গেছে। অবশ্য একটা দৈনিক খবরের কাগজে ব্যাপারটা নিয়ে একজন সাংবাদিক ফলাও করে লিখেও ছিলেন। আপনি সেই খবরটা পড়েছিলেন কিনা জানি না, সে যাই হোক, আমাদের দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতেই একজন সাংবাদিক ভদ্রলোক আমাদের কাছে আসেন এবং একটি আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রটির মূল বক্তব্য ছিল এই যে পশ্চিমবঙ্গের নানান জেলায় অবস্থিত কত শত স্থাপত্য এবং তাদের ইতিহাস অচিরেই অজানা থেকে গিয়ে অবহেলার সাথে সময়ের সাথে ধ্বংস হয়ে যাচ্ছে। তেমনই একটি ঐতিহাসিক বাড়ির খোঁজ আমি পেয়েছি, যা দিনের পর দিন একটু একটু করে ভেঙে সেখানকার গ্রামবাসীরা বাড়িটিকে চিরতরে ধ্বংস করে ফেলতে চলেছে। বাড়িটার ইতিহাস এবং ইতিহাসে বাড়িটার গুরুত্ব কতটা ছিল তা বোধহয় অজানাই থেকে যাবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে। হয়তো নতুন কোনো অজানা ইতিহাসকে বুকে নিয়েই একদিন নীরবে মাটিতে বিলীন হয়ে যাবে বাড়িটি। তাই আমার একান্ত বিনীত অনুরোধ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেন সেই বাড়িটির সমস্ত ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে। এই ছিল সাংবাদিক ভদ্রলোকের সহৃদয় আরতি। এরপর
সেই চিঠির বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টে একটা আলোচনা হয়। তারপর দিন চিঠির উত্তর পত্রিকার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। তাতে লেখা হয় যে আপনার অনুরোধ আমরা রাখছি এবং খুব শীঘ্রই সেই বাড়িটির সঠিক খোঁজ খবর করতে সেখানে যাচ্ছি। এমন একটা ঐতিহাসিক স্থাপত্যের প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ। এই ছিল সেই সাংবাদিক মহাশয়ের প্রতি আমাদের সেই চিঠির উত্তর। গত দিন দশেক আগে আমাদের 4 জনের একটা দল সেখানে যাই এবং সমস্ত বাড়িটা সমেত জঙ্গলটার সরেজমিন খতিয়ে দেখে ফিরে আসি। আর সেই রিপোর্ট করা হয় আমাদের সিনিয়র আধিকারিকদের কাছে। তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে আমাদের এই কাজটা করার জন্য অনুমতি দেন। অনুমতিপত্র পাওয়ার পরে আমাদের মধ্যে একটি পর্যালোচনা হয়। সেখানে আমাদের একটি দল তৈরি করা হয়। দলের সদস্যের সংখ্যা ছিল মোট 8 জন। আমি আর প্রফেসর নীলাদ্রিশেখর ভট্টাচার্য আমরা 2 জন গিয়েছিলাম গবেষক হিসেবে, আর বাকি 6 জনের মধ্যে তথাগত অধিকারী নামের একজন বছর 30-এর ছেলে গিয়েছিল আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর প্রফেসর নীলাদ্রিবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল সমর সাহা নামের বছর 40-এর একজন ভদ্রলোক। বাকি কর্মচারীরা ছিল নিরঞ্জন ঘোষ, গোপাল মণ্ডল, মলয় গুহ, ভবেশ তালুকদার। এরা সকলের বয়স প্রায় 30-এর উপর। এদের মধ্যে নিরঞ্জন ঘোষ আর মলয় গুহ নিখোঁজ হয়ে গেছে। আমি এবং ডক্টর নীলাদ্রিশেখর বাবু ছিলাম দলটির প্রধান পরিচালক। এই সম্পূর্ণ কাজটা যেখানে যাওয়ার দিন থেকেই আমাদের 2 জনের মধ্যে 2 ভাগে ভাগ করে নেওয়া হয়, সঙ্গে কর্মচারীদেরও। একটা দলের কাজ ছিল আশেপাশের গ্রামগুলিতে খোঁজ খবর চালিয়ে বাড়িটা সম্পর্কে নথিপত্র সংগ্রহ করা। আর একটা দলের কাজ ছিল সমস্ত বাড়িটাকে খোঁড়াখুড়ি করে তার ইতিহাস খুঁজে বার করা। এই সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর দিন 7 আগে আমরা পুঁড়ায় চলে এলাম। সেখান থেকে মাইলখানেক দূরে গ্রামটার নাম গোবরা। গ্রামের অনেক ভিতরে সেই বাড়িটার প্রায় কাছাকাছি থাকা একটা ফাঁকা মাঠের মধ্যে আমাদের 2টো তাঁবু ফেলা হলো। সেখান থেকে জনবসতি প্রায় মাইলখানেক দূরে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে বুঝতে পারলাম যে সেখানকার লোকজন খুব একটা এদিকে আসে না। মাঠটার পশ্চিম দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিশু, শিমুল, অর্জুন, বাবলা গাছের ঘন জঙ্গল, আর অন্যদিকে ধু ধু প্রান্তর। প্রথম দিন বাড়িটার ভিতর এবং আশেপাশের সমস্ত ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করানো হলো, আর সাথে অল্প বিস্তর আমাদের তাঁবু ফেলা থেকে রান্নাবান্নার সমস্ত কাজগুলো করতে হলো। বাড়িটা পরিষ্কার করানোর জন্য গ্রাম থেকে 4 জন আদিবাসী লোককে নিয়ে আসা হয়েছিল। প্রথম দিনটা বেশ ভালোই কেটে গেল ওখানে। পরের দিন মানে দ্বিতীয় দিন সকাল থেকে আমাদের সমস্ত কাজ শুরু হয়ে গেল। প্রফেসর নীলাদ্রিবাবু বাড়িটার নথিপত্র জোগাড় করার কাজটি দিয়েছিলেন, তাই তিনি তার দল নিয়ে সকালবেলা গ্রামের দিকে চলে গেলেন। আমি আমার দল নিয়ে চলে গেলাম জঙ্গলের ভিতর বাড়িটার ভগ্ন স্তূপের দিকে। বাড়িটা সম্পর্কে কিছু জানতে পেরেছিলেন কি? তেমন কিছুই না, তবে সামান্য সময়ের জন্য যেটুকু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলাম তার থেকে জানতে পেরেছি যে বাড়িটার বয়স প্রায় 250 বছরের কাছাকাছি। এবার ইতিহাসের সমস্ত নথিপত্র ঘেঁটে পুরার ইতিহাস থেকে যতটুকু জানতে পারি তা হলো, এটা হতে পারে জমিদার কৃষ্ণদেব রায় নামক একজন জমিদারের বাড়ি, মানে 18 শতকে তিতুমিরের ওয়াহাবি আন্দোলনের সময়কার। এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন মীর নিসার আলী, মানে তিতুমির। একসময় বারাসাত থেকে বসিরহাট এমনকি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল পর্যন্ত এই তিতুমিরের রাজত্ব ছিল। অত্যাচারী ইংরেজ নীলকর সাহেব এবং শোষণকারী জমিদারদের হাত থেকে সেই সমস্ত অঞ্চল ছিনিয়ে নিয়ে তিনি সেখানকার এক প্রকার রাজা হয়েছিলেন। জমিদার কৃষ্ণদেব রায়ের পরম শত্রু ছিলেন এই তিতুমির। বেশ কয়েকবার তাদের 2 জনের মধ্যে লড়াই হয়েছিল, কিন্তু প্রতিবারই পরাজয়ের মুখ দেখেছিলেন এই জমিদার কৃষ্ণদেব রায়। তখনকার দিনের প্রায় অনেক জমিদার একসঙ্গে জোটবদ্ধ হয়ে শেষকালে ইংরেজদের সাহায্য নিলেন।
ইংরেজরা বার দুয়েক চেষ্টার পরে তিতুমিরকে পরাস্ত হতে হয়েছিল, কারণ ইংরেজদের কামান এবং তাদের আগ্নেয়াস্ত্রের কাছে তিতুমিরের বাঁশ, লাঠিসোঁটা, বল্লম, ইট পাথর এই সমস্ত পরাস্ত হয়েছিল। তখনকার দিনে হিন্দু মুসলমান সমস্ত গরিব কৃষকদের উপর অত্যধিক করের বোঝা ছাপিয়ে দেওয়া এই কৃষ্ণদেব রায়ের মতো অনেক জমিদার এবং নীলকর সাহেবদের অত্যাচারের ইতিহাস আজকের দিনে কারোরই অজানা নয়। সে যাই হোক, প্রফেসর নীলাদ্রিশেখরবাবু গ্রামের দিক থেকে খোঁজ খবর নিয়ে ফিরে এসে বললেন, বাড়িটা সম্পর্কে এখানকার সবারই একটা ধারণা যে ভূত প্রেত আর নানান ধরনের বিষধর সাপ ছাড়া আর কিছুই সেখানে থাকে না। অনেকে নাকি এখানে ভূত দেখেছে, তাই এই দিকটায় তেমন কেউ আসে না বললেই চলে। এই সমস্ত অঞ্চলে ভুতুড়ে বাড়ি নামে প্রসিদ্ধ এই বাড়িটা। কথাটা শুনে আমি বললাম, বেশিরভাগ গাঁয়ের মানুষজন আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও এইসব ভূত প্রেতের মতো অন্ধবিশ্বাসকে আজও মান্যতা দেয়, তাই তাদের বাড়িটা সম্পর্কে এই ধারণা হয়েছে। কিন্তু আমাদের মতো লোকদের সেসব কুসংস্কার আর অন্ধবিশ্বাস নিয়ে চললে তো হবে না। আমাদের নিজেদেরকেই আরও অনেক খোঁজ চালাতে হবে এবং তার জন্য চাই একটা সঠিক পরিকল্পনা। সেটা পরের দিন, মানে সেখানে যাওয়ার তৃতীয় দিন একসঙ্গে বসে ঠিক করব বলে কথা হলো। কিন্তু দ্বিতীয় দিন রাতে, মানে ওই রাত তখন 8টা নাগাদ, যে যা তাঁবুর ভেতরে বিশ্রাম নিচ্ছিলাম। আমার সঙ্গে একই তাঁবুতে ছিল আমার 3 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তথাগত অধিকারী, আর 2 জন কর্মচারী, মলয় গুহ আর নিরঞ্জন ঘোষ। বলতে গেলে এরা প্রায় সকলেই সমবয়সী। 3 জন গল্প করছিল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। বাড়িটার চারদিকের জঙ্গলটা থেকে মাঝে মাঝেই শিয়াল আর নানান বিচিত্র সব প্রাণীর ডাক তখন ভেসে আসছিল। এক কথায় বলতে পারি, একটা বেশ ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছিল তখন। প্রথম দিনও রাত কাটিয়েছিলাম ওখানে কিছু এমন অদ্ভুত আর ভয়ঙ্কর জন্তু জানোয়ারের শব্দ কিন্তু শুনতে পাইনি। কিন্তু দ্বিতীয় দিন যেন জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা সমস্ত অজানা প্রাণীগুলো ধীরে ধীরে আমাদের তাঁবুর খুব কাছে চলে আসছিল বলে কেবলই মনে হচ্ছিল। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। আমরা সকলে একসঙ্গে রাতের খাবার খেয়ে তাঁবুতে ঢুকে শুয়ে পড়েছি। আমি আমার ক্যাম্প খাটে চোখ বুজে শুয়ে পরের দিন কি করা হবে সে বিষয়ে চিন্তা করছিলাম। আমার সঙ্গে থাকা বাকি 3 জন নিজেদের ক্যাম্প খাটে শুয়ে অদ্ভুত শব্দগুলোকে নিয়ে চাপা গলায় কথা বলছিল। ওদের 3 জনের কিছু কিছু কথাবার্তা মাঝে মধ্যে শুনতেও পাচ্ছিলাম। খানিক বাদে তথাগতর বোধহয় বাইরে যাওয়ার খুব প্রয়োজন হয়েছিল, তাই নিরঞ্জন আর মলয়কে সব কথাটা জানাতে ওরা 2 জন উঠে টর্চ নিয়ে তথাগতকে সঙ্গে করে নিয়ে বাইরে যায়। আর বাইরে যাওয়ার পরে আমাদের তাঁবুর পিছন দিকটার কিছুটা দূর থেকে ওদের মধ্যে সামান্য কিছু কথাবার্তার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মলয় বলছিল, আজ পূর্ণিমা রাত বলে চাঁদটাকে কি সুন্দর দেখতে লাগছে রে, সমস্ত পরিবেশটা ঝলমল করছে। তথাগত বলল, জঙ্গলের দিকটায় একবার তাকিয়ে দেখ, আরও সুন্দর লাগছে। অন্ধকারের মধ্যে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা এই দিক থেকে ওদিকে উড়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত দৃশ্য, তাই না? মলয় বলল, দেখে মনে হচ্ছে যেন হাজার হাজার টুনি লাইট জ্বালিয়ে দিয়ে প্রকৃতি তার মায়ার খেলা দেখাচ্ছে। চল চল সামনে গিয়ে দেখে আসি। ওরা বোধহয় হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকটাতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই নিরঞ্জন কেমন একটা ভয়ার্ত কণ্ঠস্বরে বলে উঠল, কিন্তু ওগুলো কিসের আলো? ওই দেখ, জঙ্গলের ভিতর থেকে যেন জ্বলন্ত কয়লার টুকরো উকি দিচ্ছে বলে মনে হচ্ছে। মলয়ের কণ্ঠস্বরটা হঠাৎ করেই কেমন যেন কেঁপে উঠল। সে বলল, এই ওগুলো জোনাকির আলো কিছুতেই হতে পারে না রে। আর এমন অদ্ভুত ডাক কোনো জন্তু জানোয়ারের হতে পারে বলে আমার মনে হয় না। ওগুলো অন্য কিছু। তথাগত বলল, ওই দেখ, আমাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে যেন। ওগুলো ওগুলো শেয়াল বা হায়নার চোখ নয় তো? মলয় কাঁপা কাঁপা গলায় বলল, না না না, এ হতে পারে না। এত বড় বড় জ্বলন্ত লাল লাল চোখ কোনো প্রাণীর হতে পারে না। নিরঞ্জন বলল,
ওই দেখ, জঙ্গলটা থেকে কালো কালো কতগুলো ছায়া এদিকেই এগিয়ে আসছে। শিগগিরই পালা এখান থেকে, তাঁবুতে ফিরে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কথাটা শেষ হতেই ওদের দৌড়ানোর শব্দ কানে এলো। আমি তড়াক করে খাট থেকে নেমে টেবিল থেকে আমার টর্চ হাতে নিয়ে বেরিয়ে আসতেই দেখি তথাগত প্রাণ ভয় চিৎকার করতে করতে ছুটতে ছুটতে এসে আমাদের তাঁবুতে ঢুকে এলো এবং মাটিতে পড়ে তৎক্ষণাৎ জ্ঞান হারালো। তাঁবুর বাইরে দাঁড়িয়ে মলয় এবং নিরঞ্জনকেও একইভাবে দৌড়ে আসতে দেখলাম, কিন্তু ওদের পিছনে অজস্র লাল আগুনের বড় বড় জ্বলন্ত চোখ আর একরাশ জমাট বাঁধা কালো ধোঁয়ার কুণ্ডলীর সাথে ভয়ঙ্কর কোনো প্রাণীদের একসাথে গর্জন করতে শুনলাম। কালো ধোঁয়ার কুণ্ডলীটার সঙ্গে বেশ কয়েকটা কালো কালো সব ছায়া দেখতে পেলাম। সেই ছায়াগুলো যেন মুহূর্তের মধ্যে ওদের দুইজনকে ঘিরে ফেললো, আর তার সঙ্গে সঙ্গেই ওদের দুইজনের আর্ত চিৎকার ভেসে এলো আমার কানে। টর্চের আলো সেদিকটায় ফেলে যা দেখলাম তাতে মুহূর্তের মধ্যে আমার সমস্ত শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। কথাটা বলতে বলতে ডক্টর লাহিড়ী ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছিল। ভয় আর আতঙ্ক মাখানো দৃষ্টিতে তাকিয়ে পকেট থেকে রুমাল বের করে এনে মুখ মুছে দিয়ে বললেন, দেখলাম মাংসহীন কতগুলো ভয়ঙ্কর দর্শন কঙ্কাল। তাদের কোটর থেকে বেরিয়ে আসছে যেন লাল জ্বলন্ত আভার দ্যুতি। উফ, সে যে কি ভয়ঙ্কর দৃশ্য তার আপনাকে বলে বোঝাতে পারবো না মিস্টার নিয়োগী। এখনো সেই দৃশ্যটা মনে করলে বুকের ভেতরটা কেঁপে ওঠে, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য। কালো কালো ছায়া, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তারপর সেই সময় আপনাদের বাকি লোকজন কিছু টের পায়নি? ডক্টর লাহিড়ী খানিকটা ধাতস্থ হয়ে বললেন, সেই সময় পাশের তাঁবু থেকে প্রফেসর নীলাদ্রি এবং তার সদস্যরা ওদের চিৎকার শুনতে পেয়ে তাঁবু থেকে দৌড়ে বেরিয়ে এসে আমার পাশে এসে দাঁড়ায়। ওরা সকলেই এই একই দৃশ্য দেখে। তাড়াতাড়ি ভয় আমার তাঁবুতে ঢুকে জড়সড় হয়ে তারা বসে থাকে। তথাগত অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল, জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরানো হয়। কিন্তু সেই সময় ভয়ের অবস্থা খুব খারাপ ছিল। এখন অবশ্য সে হাসপাতালে ভর্তি আছে। জ্ঞান ফেরার পর থেকে সে অনবরত উল্টো পাল্টা বকবক করছিল। সেই দিন বাকি রাতটুকু সেখানে কিভাবে যে কাটিয়েছিলাম সে কথা আর বললাম না। আশা করি বুঝতেই পারছেন। বলতে পারেন প্রায় সারাটা রাত সেই ভয়ঙ্কর অশরীরীগুলোর গর্জন আর আমাদের তাঁবুর চারদিকে ঘুরে বেড়ানোর পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম আমরা। এরপর ভোর হতেই সমস্ত কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। দিনের আলো ফুটতেই বসিরহাট থানায় ছুটে যাই। সেখানে গিয়ে সমস্ত ঘটনাটা তাদের কাছে খুলে বলি, শুধু ভূতের ব্যাপারটা বলিনি। বুঝতেই পারছেন, সে কথাটা বললে হয়তো আমাদের শিক্ষার বিষয়টা নিয়ে একটা অন্যরকম মনোভাব তাদের উপর জন্মাবে। শুধুমাত্র বলেছি যে রাত্রে তাঁবুর বাইরে ওরা তিনজন টয়লেট করতে গিয়েছিল, কিন্তু একজন ফিরে এসেছিল। সে কিছু একটা দেখে ভয় পেয়েছিল বলে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর বাকি দুইজন সারা রাতের মধ্যে তাঁবুতে ফেরেনি। ওনারা ওদের দুইজনের সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে একটা ডায়েরি করলেন। তারপর আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে বলেছিলেন এবং আমাদের এই বলে আশ্বস্ত করেছিলেন যে খুব শীঘ্রই মলয় গুহ এবং নিরঞ্জন ঘোষকে ওনারা খুঁজে বার করবেন। তবে তথাগত যেহেতু ঘটনাটার প্রত্যক্ষদর্শী, অথচ ভয়ের কারণে সে কিছুই বলতে পারছে না, তাই তাদের একটুখানি সময় দিতে হবে বলে জানিয়েছিলেন। তার পরপর কি পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল, কিন্তু গিয়ে তাতে কোনো লাভ হয়নি। আমাদের সকলকেই জেরা করেছে, কিন্তু আমরা যতটুকু জানি সেটাই বলেছি। সরকারি দুইজন কর্মচারীকে ভূতে তুলে নিয়ে গেছে, সে কথাটা সকলে জানতে পারলে আমাদের কি হবে বলুন তো একবার। বুঝলাম বিষয়টা, কিন্তু ঘটনার তো প্রায় 7 দিন হয়ে গেছে। এই বিষয়ে পুলিশ কিছু সন্দেহ করছে কি? পুলিশের সন্দেহ কোনো ডাকাত দল এই কাজটি করে থাকতে পারে।
তাই সেই ডাকাত দলের খোঁজ চালাচ্ছে। তার মানে আপনি বলছেন যে ভূত বা অশরীরই এই ঘটনার জন্য দায়ী? আমি 99% শিওর। আমাদের বাকি 6 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারাও ওই একই কথা বলবেন। বাকিদের জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। হতে পারে তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য জানতে পারবো, যা হয়তো আপনি জানেন না বা তারা আপনাকে বলেননি। সেটা আপনার কাজের ধরন, আপনি সেটা করতেই পারেন। তবে আমি যে আপনাদের এই বিষয়টা নিয়ে তদন্ত করতে বলেছি সে কথা কিন্তু বলা যাবে না। তার কারণটা জানতে পারি কি? সেটা আপনার আর আমার মধ্যেই থাক না। আর যদি একান্তই কারণ জানতে চান তাহলে বলবো ব্যাপারটা 5 কান হলে আমাদের সকলের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বুঝতেই পারছেন, আমাদের মতো শিক্ষিত মানুষরা যদি ভূতের ভয় কাজটা বন্ধ করে দিয়ে পালিয়ে এসেছি বলে চারিদিকে রটে যায় তাহলে আমাদের কি হবে? বুঝলাম। বেশ, তাহলে অন্য কোনো উপায় না হয় কাজটা করে নেব। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না। আর হ্যাঁ, আমরা দুজন কিন্তু পুরায় সাংবাদিক হিসেবে খবর সংগ্রহে যাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের আসল পরিচয়টা কিন্তু গোপন থাকবে। এরপর ডক্টর লাহিড়ী তার বুক পকেটের ভেতর থেকে একটা সাদা কাগজের খাম বের করে কর্ণের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এতে আপনার যাতায়াত এবং পারিশ্রমিকের সামান্য কিছু খরচ আছে। কাজটা শেষ হলে বাকিটা আমি দিয়ে দেব। আর হ্যাঁ, তার সাথে একটা কাগজ পাবেন। খুব সাবধান, এটার খবর তেমন কেউ জানে না। আর সেই কাগজটার সম্পর্কে খোঁজ খবর করাটাই হলো আপনাদের প্রধান কাজ। কর্ণ খামটা খুলতে খুলতে বলল, প্রধান কাজ মানে? ওই যে প্রথমেই বলেছিলাম যে একটা বিশেষ কাজ আপনাকে ওই বাড়িটায় গিয়ে করতে হবে, আর সেটা এর ভিতরে আছে। দেখুন, মনে করুন এই কাজটা করানোর জন্যই আপনার কাছে আমার ছুটে আসা। কর্ণ ভেতর থেকে 100 টাকার বেশ কিছু নোট আর ভাঁজ করা সাদা কাগজ বের করে আনলো। টাকাগুলোকে ভালো করে দেখে নিয়ে পুনরায় খামের ভিতর ভরে দিয়ে সাদা কাগজটাকে খুলে বলল, এটাকে দেখে তো মানচিত্র বলে মনে হচ্ছে। কাগজটার উপর কালো কালির পেন দিয়ে মানচিত্রের কিছু কিছু জায়গায় লাইনগুলোকে স্পষ্ট করা হয়েছে। আর মানচিত্রটার আসল কাগজ থেকে এটাকে নকল করে নেওয়া হয়েছে। এর ভেতরের কলমের কাজটা নিশ্চয়ই আপনার? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা নকল। আসলটা আমার কাছেই সযত্নে রাখা আছে। এই মানচিত্রটা আমি পেয়েছিলাম বাড়িটা পরিষ্কার করার পরে সেখানকার একটা কুলুঙ্গির ভিতর থেকে। সেই সময় কাগজটার অবস্থা খুব খারাপ ছিল দেখে খুব সাবধানে আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। তারপর তাঁবুতে ফিরে এসে খুলি এবং সেটা দেখি ওটা একটা মানচিত্র। তারপর সেটাকে নিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই মানচিত্রটি সম্পর্কে সে সময় তেমন কিছুই উদ্ধার করতে পারিনি। অবশ্য তখন ওটা খুবই অস্পষ্ট ছিল। ভেবেছিলাম পরে ওটাকে উদ্ধার করব, কিন্তু তার হলো কই। তৃতীয় দিন বাড়ি ফিরে এসে আমি এই মানচিত্রটার একটা কপি করি। তারপর এই নকলটার মধ্যে কলম দিয়ে স্পষ্ট করে তুলি। তারপর বুঝতে পারি যে এটা সেই পুরো বাড়িটার একটা মানচিত্র। এই দাগগুলো দিয়েছিলাম বলে বিষয়টা এখন আমার কাছে পরিষ্কার হয়েছে। কিন্তু মানচিত্রটার মধ্যে এমন অনেক কিছু আঁকা আছে যা আমার কাছে এখনো অধরাই থেকে গেছে। সেখানে থাকতে পারলে না হয় এই চিহ্নগুলোকে উদ্ধার করতে সুবিধা হতো, কিন্তু তা আর হলো না। সে যাই হোক, আপনারা ওখানে তো এখন যাচ্ছেন, তখন আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি এই মানচিত্রটা দেখে বাড়িটা সম্পর্কে কিছু জানতে পারেন। হতে পারে রাজা কৃষ্ণদেব রায়ের জমিদারির মানচিত্র। আবার এটা হতেও পারে যে বাড়িটার কোথাও গুপ্তধন লুকিয়ে আছে। বলা যায় না। আপনি কি বলেন মিস্টার সেন? কে জানে, থাকতেই পারে। কর্ণ এবং ইন্দ্রজিৎ দুইজনই মানচিত্রটিকে টেবিলের উপর বিছিয়ে দিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কর্ণ বলল, বাড়িটার চারদিকে যে বন জঙ্গলে ঘেরা বলছেন, সেটার এরিয়া কতটা হবে? হ্যাঁ, ওই তাও ধরুন আন্দাজ বিঘা 10 কি তারও বেশি এরিয়া জুড়ে হতে পারে। তবে তেমন করে দেখার সুযোগ পাইনি আর কি। জঙ্গলটার পশ্চিম দিক বরাবর কোনো একটা ছোট নদী আছে বলে মনে হচ্ছে। তেমন কিছু সেখানে আছে কি? তা আছে কিনা জানি না, তবে থাকলেও সেটা যথাসম্ভব ইছামতি নদীর সামান্য শাখা হতে পারে।
কারণ যাতায়াতের পথে গোবরা গ্রামটার প্রায় খুব কাছে থেকেই ইছামতি নদীকে বয়ে যেতে দেখেছি। নদীর নামটা অবশ্য চলতি গাড়িতে প্রফেসর নীলাদ্রিবাবু বলছিলেন। তার মানে বাড়িটার পশ্চিমে শাখা নদী, তারপর বিস্তীর্ণ এই অঞ্চলটাই হলো সেই জঙ্গল, তার মাঝখানে এইটা হলো সেই বাড়িটা। পূর্বের এই ফাঁকা জায়গাটা হলো মাঠ, যেখানে আপনারা তাঁবু গেড়েছিলেন। এককালে এই মাঠে যে চাষাবাদ হতো সেটা বোঝানো হয়েছে ছোট্ট করে ধানের শীষ এঁকে। বাকি ছবিগুলো কোনটা কিসের জন্য সেটা আরও ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। আচ্ছা, বাড়িটার ভিতরের অংশে অনেক ধরনের চিহ্ন দিয়ে কিছু একটা ইঙ্গিত করা আছে দেখছি। বেশ কিছু সংখ্যা লেখা আছে এখানে। ঠিক আছে, চিন্তা নেই, আমরা এই মানচিত্রটার মূল সারাংশ উদ্ধার করে ফেলব। একটা কথা, যদি সেখান থেকে কোনো গুপ্তধন আপনারা উদ্ধার করেন তাহলে প্রথমেই আমাকে ফোন করবেন, আর কেউ যেন সেই খবরটা জানতেও না পারে সেটা মাথায় রাখবেন। আর সেখানে যা পাবেন সেই সমস্ত কিছু অতি গোপনে আমাকে এনে দেবেন। তার জন্য আপনার যা টাকা লাগে আমি সেটা দিতে রাজি আছি। কথাটা শুনেই ওরা দুজনেই হতবাক হয়ে গেল। কর্ণ বলল, আশ্চর্যের ব্যাপার দেখছি, এই বাড়ির ভেতরে যে গুপ্তধন আছে তা আপনি জানলেন কি করে? আছে যে সে কথাটা আমি আন্দাজ করে বললাম, তবে যদি পান তাহলে সেটা কি করবেন তা নিশ্চয়ই মনে থাকবে আপনার মিস্টার নিয়োগী। তাহলে আজ আসছি, পুরায় পৌঁছে অবশ্যই আমাকে একটা ফোন করে দেবেন। কর্ণ কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে আনমনে বলল, হ্যাঁ, করব। আর হ্যাঁ, 1 মিনিট, আপনার সঙ্গে যে সকল সদস্যরা সেখানে গিয়েছিলেন তাদের নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা আমার লাগবে। ওদের সকলের নাম আর ঠিকানাটা আমি দিতে পারবো, কিন্তু মুশকিল হলো আমার অ্যাসিস্ট্যান্ট তথাগত আর প্রফেসর নীলাদ্রিশেখর বাবু ছাড়া আর বাকি সকলের ফোন নাম্বার আমি জানি না। ঠিক আছে, তাই দিন, ওতেই হবে। ডক্টর লাহিড়ী একটা কাগজে দুটো ফোন নাম্বার আর সকলের ঠিকানাগুলো লিখে দিলেন। লেখাটা শেষ করে কাগজটা কর্ণের হাতে দিয়ে বলল, নিন, দেখুন। ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর লাহিড়ী ধন্যবাদ জানিয়ে চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। কর্ণ সদর দরজা অবধি ওনাকে এগিয়ে দিয়ে ফিরে এসে সোফায় এসে বসে পড়ল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে জ্বালিয়ে নিয়ে দুটো সুকটান দিয়ে লেখা কাগজটায় দেখতে দেখতে বলল, কি বুঝলি? এবার এটাকে কোনো ভুতুরে কেস বললে কি ভুল বলা হবে? তুই ভুল করছিস ইন্দ্র, এটা ভুতুড়ে কেস নয় রে। এই কেসটা শুনে কেন জানি আমি এর মধ্যে একটা অজানা রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু একটা ব্যাপার তো ঘটেছে, বিশেষ করে ডক্টর লাহিড়ীর শেষ কথাগুলো। হ্যাঁ, রহস্য তো একটা আছে বটেই, কিন্তু সেটা কী রকম? সম্পূর্ণ ঘটনাটা একবার আমায় প্রথম থেকে চিন্তা করে দেখতে হবে, তাহলেই আসল ব্যাপারটা বুঝতে পারবো। সমস্ত বিষয়টা আমার কাছে আপাতত কেমন একটা তালগোল পাকিয়ে আছে। ভদ্রলোক এই মানচিত্রটার বিষয়ে এত উদ্গ্রীব হয়ে উঠলেন কেন? মানচিত্রটার কয়েকটা বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করাতেই ভদ্রলোকের মুখের ভাবটা কীরকম একটা উজ্জ্বল হয়ে উঠেছিল সেটা খেয়াল করেছিলে? ওনার আসল উদ্দেশ্য কি? গুপ্তধনের জন্য উনি যত টাকা দিতে লাগে সেটা দিতে রাজি আছেন। তার মানে ভূতের ঘটনাটা বলতে গিয়ে ওনার মুখ চোখের যা হাল হয়েছিল সেটা মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছিল। কেন বলতো? এই মানচিত্রটা কিসের জন্য বলে তোর মনে হচ্ছে? গুপ্তধনের নাকি? হতে পারে। আমার আন্দাজ বাড়িটার কোথাও একটা গুপ্তধন লুকিয়ে রাখা আছে, আর সেটা উনি জানেন। আমাদের কাছে সেটা উনি গোপন করেছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন এই আর কি। ভূতের জন্য তিনি সেখানে যেতে পারছেন না, তা না হলে তিনি নিজেই এই গুপ্তধনটা ঠিক খুঁজে বার করে আনতেন, আমাদের কাছে আর আসতেন না। আপাতত এই কাজটা তিনি আমাদের ঘাড়ে এনে চাপিয়ে দিলেন। এখন বেশ পরিষ্কার আমি বুঝতে পারছি। আচ্ছা, এই মানচিত্রটার মধ্যে গুপ্তধন সম্পর্কে কিছু লেখা আছে নাকি? থাকতেও পারে, তবে সেটাই মানচিত্রটাকে ভালো করে না দেখা অবধি বলা মুশকিল। এই ভদ্রলোককে একটুখানি পরখ করতে হবে, বুঝলি? লোকটার আসল মতলব কি, তারপরই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হবে। দলের বাকিদের কাছ থেকে অনেক কিছু জানতে হবে।
আপাতত যা, গিয়ে তাড়াতাড়ি চানটা সেরে আয় দেখি। বেলা 1টা বাজতে চললো, সেদিকে খেয়াল আছে তোর? পাঁঠার মাংসের গন্ধ পাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আগামীকাল গোবরা যাওয়ার একটা প্ল্যান করতে হবে। যা তাড়াতাড়ি। আমি আপাতত কিছুটা বিষয় চিন্তা করে নি, তুই যা। ইন্দ্রজিৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে বলল, ওরে বাস, সত্যি অনেক বেলা হয়ে গেল তো দেখছি, খেয়ালই নেই। তুই বস, আমি চট করে স্নানটা সেরে আসছি। কথাটা শেষ করে ইন্দ্রজিৎ সোফা ছেড়ে উঠে বাথরুমে ঢুকে গেল। কর্ণ সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো। দুপুরে ভাত ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে বৈঠকখানায় এসে ইন্দ্রজিৎ দেখল কর্ণ সেখানে নেই। শুতে যাওয়ার আগে সে দেখেছিল কর্ণ গোটাচারেক ইতিহাসের বই এনে টেবিলের উপর জড়ো করে রেখে তার মধ্যে থেকে একটা বইয়ের মধ্যে মুখ গুজে এক মনে সোফায় বসে পড়ছিল। কর্ণের ঘরের দরজাটাও খোলা। সেখানে একবার উকি দিয়ে দেখল, কিন্তু সেখানেও সে নেই। ইন্দ্রজিৎ ভাবল কর্ণ গেল কোথায়। কথাটা সে মনে মনে ভাবছে, সেই সময় হরিহর চা নিয়ে ঘরে এসে ঢুকল। যাক, উঠেছেন? নিন চা খান ইন্দ্রবাবু। চায়ের কাপ হাতে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে ইন্দ্রজিৎ বলল, তা তোমার কর্ণবাবু গেলেন কোথায়? কোথায় গেল তা তো আমি জানি না বাবু, তবে ওই দুপুর তখন প্রায় কটা হবে, 3:30-এর কাছাকাছি। দেখলাম তিনি কোথায় যেন বেরোলেন। আমি জিজ্ঞেস করতেই তিনি বললেন একটা খুব জরুরি কাজ আছে, ফিরতে দেরি হবে। এই বেশি আমায় আর কিছু বলে যাননি। ফিরতে দেরি হবে? কোথায় গেল কে জানে। হাতে কেস এলে ওর তো আবার মতিগতি ঠিক থাকে না। সন্ধে পার করে যখন ঘড়িতে রাত 8টা বাজে, তখন সদর দরজায় কলিং বেলের শব্দ হলো। ইন্দ্রজিৎ তখন সোফায় বসে একটা ম্যাগাজিন পড়তে পড়তে বলল, হরি, দেখ তো কে এলো। মনে হচ্ছে কর্ণবাবু ফিরেছেন। ইন্দ্রজিৎ একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে দরজার দিকে তাকিয়ে রইল। কর্ণ খানিক পরেই বৈঠকখানার ঘরে ঢুকে এসে বলল, উফ, যাক বাবা, তদন্ত শুরুর প্রথম কাজটি করা আমার প্রায় কমপ্লিট। এবার তোকে আর আমাকে ময়দানে নেমে শুধু খেলাটা শুরু করতে হবে, বুঝলি? কর্ণ এসে সোফায় বসে পড়ে একটা সিগারেট ধরালো। খেলা শুরু করতে হবে মানে ঠিক বুঝলাম না তো। তাছাড়া বলা নেই কওয়া নেই, ভর দুপুরে হঠাৎ করে কোথায় গিয়েছিলি তুই? অনেক জায়গায় গিয়েছিলাম, বলছি। তাহলে শোন। সবার প্রথমেই গেলাম প্রফেসর নীলাদ্রি শেখর ভট্টাচার্যের বাড়িতে। সেখানে গিয়ে যা শুনলাম আর যা দেখলাম তাতে বুঝতে পারলাম যে ডক্টর লাহিড়ির মতো উনিও সেই ভুতুড়ে ব্যাপারটা নিয়ে ভীষণ আতঙ্কগ্রস্ত। উনিও সেই কালো কালো ছায়া ভূত দেখেছেন। আর ওনার সঙ্গে যারা ছিল, মানে ওনার দলের বাকি সদস্যরা, তাদের প্রায় সকলের সঙ্গেই দেখা করে তারপর আমি ফিরলাম। সে এক লম্বা যাত্রা বলতে পারিস। 8 ঘাট বেঁধে তারপর তো নামতে হবে নাকি? তা হঠাৎ করে প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর বাড়িতে গিয়ে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছিস কেন? সেই সম্পর্কে তিনি কোনো প্রশ্ন করেননি? মানে ভদ্রলোক তোকে চিনতে পারেননি? না, উনি আমাকে চিনতেই পারেননি। চিনবেনই বা কী করে? এই দেখ, এই গোঁফ আর এই আমার পরচুলোটা। বল, এবার চিনতে পারছিস? বুঝেছি। মেকআপের কামাল। তারপর কি হলো? তারপর বলতে পারিস এই বিষয় নিয়ে কেন তাকে প্রশ্ন করছি সেই সুযোগটা আমি তাকে দিইনি। কারণ একজন সাংবাদিক হিসেবে তার কাছে আমার পরিচয় দিলে তিনি নিশ্চয়ই আমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। অবশ্য ভুতুড়ে ব্যাপারটা নিয়ে তাকে একটুখানি কায়দা করেই প্রশ্ন করেছিলাম। আর তাদের গোপন ব্যাপারটা যে আমার মতো একজন সাংবাদিক জেনে গেছে, সেটা শুনে তিনি বেশ চিন্তিতই হয়ে পড়েছিলেন। পরে তাকে অনেক বুঝিয়ে বলাতে তিনিও ডক্টর লাহিড়ির মতো ভুতুড়ে ব্যাপারটা সমস্তটা খুলেই বলেন। আর ওনারও বিশ্বাস যে এই রহস্যজনকভাবে তাদের 2 কর্মচারীর নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে সেই অশরীরীরাই দায়ী। অবশ্য আমাদের খবরের কাগজে এই বিষয়টা যে প্রকাশ পাবে না, সেই বিষয়ে ভদ্রলোককে আমাকে এক প্রকার কথা দিতে হয়েছে। হাজার হোক, সরকারের এত বড় ডিপার্টমেন্টের সঙ্গে তিনি যুক্ত আছেন বলে কথা। তাহলে তো দেখছি জিজ্ঞাসাবাদের ব্যাপারটা তুই বেশ কায়দা করে সামলে নিয়েছিস। হরিহর চা নিয়ে এসে কর্ণের হাতে দিল।
কর্ণ চায়ে একটা চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আসলে চট করে এই সাংবাদিক হওয়ার ব্যাপারটা দুপুরবেলায় আমার মাথায় এলো, বুঝলি। আর তাই আর বেশি দেরি না করে শেষকালে বেরিয়েই পড়লাম। আসলে কি জানিস, যে কোনো তদন্তের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে সন্দেহ হলে সেটাকে শুরুতেই মিটিয়ে ফেলা ভালো। তা না হলে মনের মধ্যে বেশিক্ষণ জমে থাকলে সে বিষয়টা মাথার ভেতরে কেমন একটা জট পেকে যায়, আর সেই জট ছাড়াতে তোকে আর আমাকে পরে হাবুডুবু খেতে হয়। তাই বলতে পারিস কিছু সন্দেহ মেটাতেই এক প্রকার তাদের কাছে যাওয়া আর কি। তারপর ভুতুড়ে কেস বলে কথা। তাজ্জব ব্যাপার কি জানিস, এই কেসটা শুধুমাত্র ভুতুড়ে ব্যাপারই নয়, তার সঙ্গে যে গুপ্তধনের সম্পর্ক আছে সে আভাসও আমি পেয়েছি। কি বলছিস কি? গুপ্তধন আছে? কোথায়? ওই বাড়িটাতেই কি? আগে হ্যাঁ, আর আমার মনে হয় এই গুপ্তধনের ব্যাপারটার কথা ডক্টর লাহিড়ী জানেন বলেই আমাদেরকে এই সমস্ত কাজ গোপনের করতে বলেছেন। শুধু তাই নয়, এই মানচিত্রটির ব্যাপারে প্রফেসর নীলাদ্রি শেখরও জানেন। সেটা কিভাবে বুঝতে পারলি? বুঝলাম, কারণ মানচিত্রটা প্রথমত অনেক পুরনো, আর সেই কারণেই ডক্টর লাহিড়ী ছিঁড়ে যাওয়ার ভয় এটার একটা কপি তৈরি করে নেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রফেসর নীলাদ্রি শেখরের কাছেও এর একটা কপি আমি দেখলাম। এই দাঁড়া 1 মিনিট। এর আরও একটা কপি? তাও আবার প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর কাছে আছে মানে? তুই ঠিক দেখেছিস তো? আগে হ্যাঁ, 100% সত্যি দেখেছি। এই একই মানচিত্রের একটা হুবহু কপি প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর ঘরের টেবিলের ওপর আধ খোলা অবস্থায় আমি পড়ে থাকতে দেখেছি। ওনার বাড়ির চাকর দয়ারাম যখন আমাকে প্রফেসরের লাইব্রেরি ঘরে বসিয়ে তাকে ডাকতে গিয়েছিল, সেই সময় আমি তার টেবিলের ওপর মানচিত্রটাকে খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। সেটা দেখতে পেয়েই আমি চেয়ার ছেড়ে উঠে গিয়ে চট করে এক ঝলক সেটা দেখে চলে এসেছি। ভদ্রলোক ঘরে ঢুকতেই প্রথমে কেমন যেন একটা সন্দেহভাজন দৃষ্টিতে আমার দিকে তাকালেন, আর তারপর টেবিলের দিকে তাকিয়ে সেখানে চলে গেলেন। দেখলাম মানচিত্রটাকে তড়িঘড়ি টেবিলের ড্রয়ারের ভেতর চালান করে দিয়ে আমার সামনে একটা চেয়ারে এসে বসলেন। তারপর আমাদের মধ্যে পরিচয় হয়, আর তারপর সেই নিখোঁজের বিষয়টা নিয়ে প্রশ্ন উত্তরের পর্ব শুরু হয়। তার মানে এই মানচিত্রের ব্যাপারটা তিনিও জানেন দেখছি। তাহলে এই বিষয়টা নিয়ে এত গোপনীয়তা কেন? শোন, যে কোনো গুপ্তধনই হলো লুটের মাল। এবার যে সেটাকে আগে পাবে সেই লাভবান হবে। এক্ষেত্রে ডক্টর লাহিড়ী সেই গুপ্তধন উদ্ধার করতে আমাদের ভার দিয়েছেন। আর হতে পারে প্রফেসর নীলাদ্রি শেখরবাবু হয়তো আমাদের এই কাজে নিয়োগ করার ব্যাপারটা কিছুই জানেন না। সবটা কেমন গুলিয়ে যাচ্ছে রে। একটু পরিষ্কার করে বল তো দেখি, তুই কি বলতে চাইছিস? আসল ব্যাপার হলো দুজনেই মানচিত্রটাকে উদ্ধার করেছিল, এবং দুজনেই ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে সেখানে কোনো একটা গুপ্তধনের অস্তিত্ব আছে। ব্যাপারটা দুজনে নিজেদের মধ্যে গোপনই রাখে। তারপর দুজনের মধ্যে গুপ্তধনটা ভাগাভাগি করার একটা রফা হয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর লাহিড়ী একাই সেই গুপ্তধনটা ভোগ করতে চান। তাই বোধহয় এত গোপনীয়তা। এই ব্যাপারটা আমাকে ক্রমশ ভাবাচ্ছে রে। লাইনে আনতে হবে দেখছি। এখন জানতে হবে যে ডক্টর লাহিড়ীর সঙ্গে প্রফেসর নীলাদ্রি শেখরের এই ব্যাপারটা নিয়ে কোনো কথা হয়েছিল কিনা, বা মানচিত্রটার ব্যাপারে তাদের বাকি সদস্যরা কিছু জানে কিনা। বাকি সদস্যদের বাড়িতেও তো গিয়েছিলি বললি, তা তাদের কাছ থেকে নতুন কিছু জানতে পারিসনি? দেখ, বাকি ছিল সাকুল্যে 4 জন, আর একজন সাংবাদিক হয়ে তাদের কাছে গেলে নতুন কী বা আর জানা যাবে। তাদের প্রায় সকলেই পুলিশের মতো ডাকাত দলের উপরই সন্দেহ করছে। এখন তারা যে ভেতরে ভেতরে সেই ভুতুড়ে ব্যাপারটা কি বিশ্বাস করছে সে কথা কি তারা আমাকে বলবে? চাকরি থেকে বরখাস্ত হওয়ার ভয় সকলেরই আছে। তবে ওদের সঙ্গে কথা বলে আমি যা বুঝলাম তাতে মনে হলো ওরা এমন কিছু একটা জানে যা আমাকে বলতে চাইছে না। আমি নিজের পরিচয় গোপন করে যতটা সম্ভব ওদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এখন চিন্তা করছি ওদের থেকে সমস্ত সত্যিটা জানতে হলে আমাকে অন্য কোনো একটা পথ অবলম্বন করতে হবে। তার জন্য কি করবি ভাবছিস? সেই নিয়ে আরও একবার ভাবতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে ওরা সবাই সমস্ত গোপন কথা উগরে দেয়। আর ওই ভুতুড়ে ব্যাপারটা তাহলে কি সত্যি?
ভুতুড়ে ব্যাপারটা চিন্তা করার পরেই আমার কেমন যেন সব তাল গোল পাকিয়ে যাচ্ছে রে। আমার কেন জানি না কেবলই মনে হচ্ছে যে এখানে ডক্টর লাহিড়ী, প্রফেসর নীলাদ্রি শেখর আর আরও একজন যুক্ত আছেন। মানে তৃতীয় কোনো একজন ব্যক্তি এই মানচিত্রের ব্যাপারটা শুধু জানে তাই নয়, গুপ্তধনের ব্যাপারটাও তার কাছে অজানা নয়। আর সেই লোকটাকেই খুঁজে বার করতে হবে। বলা তো যায় না এই তৃতীয় ব্যক্তিটির সঙ্গে হয়তো নিরঞ্জন ঘোষ এবং মলয় গুহর নিখোঁজ হওয়ার বিষয়টার কোনো যোগসূত্র আছে। ভুতুরে কেসটার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির যোগ আছে সেটা কি করে বুঝলি? মানে যেখানে ডক্টর লাহিড়ী, প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর মতো এত শিক্ষিত গুণী কর্তা ব্যক্তিরা স্পষ্টতই বলছেন যে সেখানে তারা ভূত দেখেছেন এবং ওরাই এর জন্য দায়ী, সেখানে তোর এই বিষয়ে এত সন্দেহ কেন? দেখ, যদি আমি ভুল না করি তাহলে এই তৃতীয় ব্যক্তিটি এই গুপ্তধনের ব্যাপারটা আগে থেকেই জানতো, বা যেভাবেই হোক জেনে ফেলেছে। এখন সেখানকার সমস্ত ভুতুড়ে কাণ্ড এনার হাতেই তৈরি। এই তৃতীয় ব্যক্তিটি গুপ্তধন হাতাবার জন্য এই ভুতুড়ে ব্যাপারটা ঘটিয়ে সকলকে তাড়িয়েছে। আর এখন আমি সেই তৃতীয় ব্যক্তিকেই খুঁজে বার করব। তোর মাথাটা একেবারেই গেছে দেখছি। তুই ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম নে। অনেক পরিশ্রম করে এলি, তাই তোর মাথার ঠিক নেই। ওহ হ্যাঁ, আগামীকাল কখন বেরোতে হবে সেটা বল দেখি। হ্যাঁ, সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়াই ভালো, কারণ এই মানচিত্র দেখে গুপ্তধনটার অনুসন্ধান করতে সময় লাগতে পারে। বলতে পারিস আন্দাজে ঢিল ছুঁড়ে এগিয়ে যেতে হবে। কথাটা বলে কর্ণ চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরে ঢুকে গেল। তারপর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। ইন্দ্রজিৎ জানে যে কর্ণ এখন বিছানায় শুয়ে সমস্ত ঘটনাগুলোকে নিয়ে বিশ্লেষণ করবে, তাই ইন্দ্রজিৎ টেবিল থেকে একটা দৈনিক পত্রিকা নিয়ে পড়তে শুরু করল। রাত তখন প্রায় 10টা। তার মাঝে কর্ণ মাত্র দুবার নিজের ঘরের দরজা খুলে উস্কো খুস্কো চুল আর চিন্তিত মুখ নিয়ে বেরিয়ে এসেছিল। বৈঠকখানায় এসে পরপর 4 জায়গায় 4টে ফোন করার পরে হরিহরকে ডেকে রাতের খাবারটা নিজের ঘরে দিয়ে যেতে বলে দিল। ইন্দ্রজিৎ তাকে আর কোনো প্রশ্ন করতে যায়নি। সে নিজের ঘরে ঢুকে পরের দিন সকাল সকাল বেরোতে হবে বলে ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছিল। সকাল 7টা নাগাদ তৈরি হয়ে কর্ণ ইন্দ্রজিৎকে নিয়ে বেরিয়ে পড়ল বসিরহাটের উদ্দেশ্যে। শিয়ালদা বনগা লোকালে উঠে সেখানে ট্রেনের সিটে বসে ইন্দ্রজিৎ বলল, কি রে, কেসটা কতদূর পৌঁছলি? বলছি শোন তাহলে। বেশ জটিল কেস। গতকাল রাতে 4 জনকে 4টে ফোন করেছিলাম, আর সেটা ছিল ডক্টর লাহিড়ীর অ্যাসিস্ট্যান্ট তথাগত ঘোষ, তারপর ভবেশ তালুকদার, প্রফেসর নীলাদ্রি শেখরের অ্যাসিস্ট্যান্ট সমর সাহা আর গোপাল মণ্ডল নামক এক কর্মচারীকে। তাদের কথা অনুযায়ী ভূতের ব্যাপারটা একেবারেই সত্যি, কিন্তু বাড়িটার খনন কার্য চালানোর সময় তারা তেমন কিছুই পায়নি। তবে বেশ কিছু দামি মার্বেলের টুকরো আর আসবাবপত্রের সামান্য নমুনা সংগ্রহ করতে পেরেছে। তবে তথাগতর কথা অনুযায়ী ডক্টর লাহিড়ী এবং প্রফেসর নীলাদ্রি শেখর বাবু তাঁবুর ভেতর নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে গোপন কিছু আলোচনা করছিলেন। সেই সময় তথাগত শোনে প্রফেসর নীলাদ্রি শেখর ডক্টর লাহিড়ীকে উদ্দেশ্য করে বলছেন যে এই মানচিত্রটায় যে কোনো গুপ্তধনের খোঁজ আছে সেই খবরটা যেন কেউ জানতে না পারে। বিষয়টা যেন শুধু আপনার আর আমার মধ্যেই থাকে। কি বলছিস কি? গুপ্তধন তাহলে সত্যিই সেখানে আছে? আছে, আর ওরা দুজনেই ব্যাপারটা গোপন করেছে। তথাগতবাবু এখন ঠিক আছেন? হ্যাঁ, ঘটনাটার 5 দিনের দিন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়েছেন। বসিরহাট পুলিশের কাছে সে তার বয়ানও দিয়েছে। তবে সবার মতো উনিও পুলিশের কাছে ভূতের ব্যাপারটা গোপন করেছেন সেটা বললেন। তা ওনাকে এমন কি বলে পরিচয় দিয়েছিলি যে গুপ্তধনের ব্যাপারটা তোর কাছে উনি বলে ফেললেন? তেমন কিছুই না, এই কেসটার একজন তদন্তকারী পুলিশ অফিসার বলে পরিচয় দিয়েছিলাম। তথাগতকে মানচিত্রটার ব্যাপারে সামান্য চেপে ধরতেই সে ভয় পেয়ে তার মনের গোপন কথাগুলো গড়গড় করে বলে ফেলল। পুলিশের ভয়, বুঝলি। আর তাছাড়া ডক্টর লাহিড়ীর অ্যাসিস্ট্যান্ট বলে কথা, সেই ব্যাপারটা সম্পর্কে জানবে না সেটা কি সম্ভব? আর বাকি 3 জন, মানে গোপাল মণ্ডল, ভবেশ তালুকদার আর বিশেষ করে
প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর অ্যাসিস্ট্যান্ট সম সাহা ভদ্রলোক, তিনিও নিশ্চয়ই জানেন। এই প্রশ্নের উত্তরটা সেই সময় আর দিতে পারল না কর্ণ, কারণ ট্রেনটা বারাসাত স্টেশনে ঢুকে গেছে। লোকজনের ভিড় ঠেলে দুইজনে ট্রেন থেকে নেমে আবারও ট্রেনের বসিরহাটের উদ্দেশ্যে রওনা হলো। সারাটা রাস্তায় এই বিষয় নিয়ে আর কোনো কথা হলো না, কারণ পুরায় ঢুকে পড়ার পর ওদের পরিচয় গোপন করার কথা ছিল। গোবরা গ্রামে ওরা যখন পৌঁছলো তখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10:30। গোবরা গ্রামের কাছে জনবহুল বাজারের ভিতর একটা চায়ের দোকানে সামান্য কিছু জলখাবার খেয়ে কর্ণ খাবারের টাকা মেটাতে গিয়ে চায়ের দোকানের বৃদ্ধ মালিকটিকে সেই জমিদার বাড়িটা কোন দিকে জিজ্ঞেস করতেই ওরা দেখল চায়ের দোকানের মালিক সমেত দোকানে থাকা বাকি কাস্টমাররা কেমন যেন একটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দোকানের মালিকটি বলল, সেই স্থানে আপনাকেও কাম কি? আমরা দুজন সাংবাদিক, প্রভাতবাণী পত্রিকার থেকে আসছি। বাড়িটাতে কিছুদিন আগে ভৌতিক কার্যকলাপ ঘটেছিল বলে শুনেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দুজন কর্মচারী নিরুদ্দেশ হয়ে গেছেন। আমরা সেই বিষয় নিয়ে খবর করতে এসেছি। মাঝে মধ্যেই তো দেখতেছি সাংবাদিক আসতিছে, তা ভূতে যদি জলজ্যান্ত মানুষ দুইটারে নিয়া গিয়া জঙ্গলের পিছনের খালের জলে মাইরা পুঁইতা দেয়, তাইলে আপনারও তাগো পাইবেন কেমনে? সে কথা কইতে গেলে আমাগো হগগেলেরে কয় আমরা নাকি অশিক্ষিত। দোকানের ভিতর বেঞ্চিতে বসে থাকা আর এক বৃদ্ধ ভদ্রলোক বললেন, এই কানাই, তুই চুপ কর দেহে। এনাগোর সঙ্গে বেশি কথা কওনের দরকার কি আছে বুঝি না। হ্যাঁ, ঠিকানা চাইছে কইয়া দে দেহিনে। দোকানের বৃদ্ধ মালিকটা একটুখানি রাগতস্বরে বলল, এই বাজারটা পার করি সোজা বাঁদিকের রাস্তা ধরি চলে যান। কিছু দূর যাওনের পর যে 3 মাথার মোড় পড়বে, সেইখান থেকে আবারও বাঁদিকের রাস্তাটা শেষ মাথায় চলে যাবেন। ওখানে দেখবেন একটি বিশাল মাঠ আছে। সেই মাঠ পার করলেই একটি জঙ্গল পাবেন আপনারা। সেই জঙ্গলদের ভিতর গেলি পড়বে ভুতুরে বাড়ি, দেখতেই পাবেন। কর্ণ লোকটাকে ধন্যবাদ জানিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সেই দিকেই চলল। মিনিট 5 হাঁটার পরেই দেখল একটা রাস্তার 3 মাথার মোড়। বাদিকের সরু রাস্তাটা কিছুটা দূর এঁকে বেঁকে চলে গেছে প্রকাণ্ড একটা ফাঁকা মাঠের দিকে। সেই দিকেই আবারও হাঁটতে হাঁটতে চলল দুইজনে। ফাল্গুন মাসের কাঠফাটা রোদের মধ্যে শুকনো মাটির উঁচু নিচু ঢিবি আর অজস্র খানাখন্দে ভরা ধুধু প্রান্তরের উপর দিয়ে হেঁটে গিয়ে তার শেষ মাথার জঙ্গলটায় এসে পৌঁছল ওরা দুইজন। জঙ্গলটার ভিতরে ঢোকার আগে লাহিড়িবাবুদের তাঁবু ফেলার জায়গাটার গর্তগুলো চোখে পড়ল। সেই জায়গাটাকে ওরা দুইজন বার কতক ঘুরে ঘুরে ভালো করে দেখে নিয়ে শেষমেশ জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। আর জঙ্গলে ঢুকতেই একটা চাপা অন্ধকার যেন মুহূর্তের মধ্যেই ওদের ঘিরে ফেলল। ঝোপঝাড় আর মাটি থেকে বেরিয়ে থাকা গাছের শিকড় পাকড় পার করে সামনে তাকিয়ে চোখ পড়ল একটা বিরাট আকার ইটের স্তূপ। আর বাজর বার করা ঝোপঝাড়ে ঢাকা পড়ে যাওয়া বাড়িটার আজ আর অস্তিত্ব বলতে কিছুই নেই। থাকার মধ্যে আছে কেবল ইটের স্তূপ আর খাঁড়া হয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটা দেওয়াল আর অজস্র বড় বড় গাছের শিকড়। বাড়িটাকে যেন আঁকড়ে ধরে আছে যেন। পকেট থেকে মানচিত্রটাকে বার করে কর্ণ ভালো করে দেখে নিয়ে বলল, পশ্চিম দিক বরাবর 10 পা হেঁটে তারপর 6 ধাপ সিঁড়ি আছে। তার শেষে একটা সুড়ঙ্গ। চল তো দেখি খুঁজে পাই কিনা। চারিদিকে তাকিয়ে দেখ একবার। এই ঘন জঙ্গলটার মধ্যে পশ্চিম দিক কোনটা কিছু বুঝতে পারছিস কি? সহজ কাজ। আমরা জঙ্গলে ঢুকেছি দক্ষিণ দিক থেকে, তাহলে আমাদের ডান দিকটা বরাবর হবে পশ্চিম দিক। আয় চল দেখছি। এই কথা বলে কর্ণ এগিয়ে যায়। ইন্দ্রজিৎ পিছন পিছন আসতে থাকে। কর্ণ মুখে 1 2 3 করে পা গুনে গুনে ঝোপঝাড় আর বড় বড় ঘাস ডিঙিয়ে এগিয়ে গিয়ে যে জায়গাটা এসে দাঁড়ালো সেখানে ঝোপ আর ইটের স্তূপ পেল। ইটগুলোকে অতি কষ্টে 2 হাত দিয়ে টেনে তুলে ফেলতে লাগলো। ইন্দ্রজিৎও হাত লাগালো। গোটা 5 ইট সরাতেই ওরা দেখতে পেল মাটির নিচে একটা অন্ধকার সুড়ঙ্গ। ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে বলল, টর্চটা বার কর, ভেতরে কি আছে দেখতে হবে। ইন্দ্রজিৎ ব্যাগ থেকে টর্চ বের করে কর্ণের হাতে দিতেই কর্ণ সেটাকে জ্বালিয়ে সুড়ঙ্গের ভিতরটায় আলো ফেলল। তারপর পা বাড়িয়ে দিল সুড়ঙ্গের মুখের দিকে।
ধীরে ধীরে অন্ধকার সুড়ঙ্গটার মধ্যে নেমে গেল সে। কর্ণ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, সিঁড়ি বেয়ে নেমে আয়, কোনো অসুবিধে নেই। দেখে যা কি অদ্ভুত ব্যাপার এখানে। ইন্দ্রজিৎ ব্যাগ থেকে আরও একটা টর্চ বের করে হাতে নিয়ে জ্বালিয়ে সেই সুড়ঙ্গের ভিতর নেমে গেল। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নামতেই দেখল অন্ধকার সুড়ঙ্গের দেওয়াল ফাটিয়ে বেরিয়ে আছে অসংখ্য গাছের শিকড়, আর সেইগুলো থেকে টুপটুপ করে জল ঝরে পড়ছে সুড়ঙ্গের শ্যাওলা ধরা মেঝেতে। মানচিত্রটার উপর টর্চের আলো ফেলে কর্ণ বলল, এবার আমাদের যেতে হবে 4 পা সামনে, তারপর বাঁদিক ঘুরে আরও একটা রাস্তা আছে। চল সামনে এগিয়ে যাই। দুইজনে গুনে গুনে 4 পা যেতেই বাঁদিকে আরও একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ দেখতে পেল। সেই দিকে কিছুটা যাওয়ার পরেই ওরা যেখানে এসে পৌঁছল সেখানে টর্চের আলো ফেলে দেখল সেটা একটা নিচু ছাদ দেওয়া ছোট্ট কুঠুরি। সেখানেও দেওয়াল বেয়ে নেমে এসেছে অজস্র গাছের শিকড় বাকর, আর পায়ের পাতা ডুবে গেছে জলে। কর্ণ আবার মানচিত্রটা দেখে নিয়ে বলল, পূর্বমুখী দেওয়ালটার গায়ে, ওই পিলারটার 3 নাম্বার ইটের গায়ে যে কাঠের হাতলটা আছে, ওটা বোধহয় চাপ দিতে হবে। ইন্দ্রজিৎ এগিয়ে গিয়ে সেটাই করল, আর তার সঙ্গে সঙ্গে মাথার ওপর ছাদের থেকে বেশ কিছু ইটের টুকরো আর চুন সুরকি ঝরে ঝুপঝাপ শব্দ করে মেঝেতে থাকা জলের উপর এসে পড়ল। কর্ণের ভাগ্য ভালো ছিল যে ইটগুলো তার মাথায় পড়েনি। মাথার উপরের ছাদের ঠক করে একটা শব্দ হতেই সে সরে এসেছিল। ছাদের ঠিক মাঝ বরাবর ইটগুলো সরে যেতেই সেখানে একটা 4 কোণা গর্ত তৈরি হয়ে গিয়েছিল। কর্ণ সেখানে আলো ফেলে দেখল উপর দিকে আরও একটা ঘর আছে, আর সেখানে উঠতে হলে দড়ি কিংবা মইয়ের প্রয়োজন। কর্ণ বলল, ওপরে উঠতে হবে বুঝলি, তোর ঘাড়ে ভর করে আগে আমি উঠব, তারপর তোকে টেনে তুলব। ঠিক আছে, চলে আয়। কর্ণ জুতো খুলে ইন্দ্রজিতের ঘাড়ে পা দিয়ে কোনো রকমভাবে উপরে উঠে যায়। তারপর ইন্দ্রজিৎ তাকে হাত বাড়িয়ে জুতো দুটো হাতে ধরিয়ে দেয়। কর্ণ নিজের টর্চকে সেখানের মেঝেতে রেখে হাত বাড়িয়ে দেয় ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে। ইন্দ্রজিৎও অনেক কষ্ট সাধ্য করে কর্ণের হাতের টানে উপরে উঠে যায়। এরপর সেই ঘরটায় টর্চের আলো ফেলে দেখে প্রকাণ্ড একটা ঘরের প্রায় মাঝখানে ওরা দুইজন এসে দাঁড়িয়েছে। বিধ্বস্ত ঘরটার সিলিং থেকে ঝুলে আছে কড়িকাঠ দেওয়া ছাদের একাংশ। সেখান থেকে দিনের সামান্য আলো এসে পড়েছে ঘরটার একদিকে। ঘরের সমস্ত দেওয়াল ভেদ করে জালের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের মোটা মোটা শেকড় বাকড়। ঘরের মেঝেটায় যে একসময় রঙিন মার্বেল পাথর বসানো ছিল তার কিছু নমুনা এখনো বর্তমান আছে। কর্ণ বিড়বিড় করে বলল, তাহলে গ্রামের লোকজন এখান থেকেই পাথর নিয়ে ফিরে যায়। সেই সময় ইন্দ্রজিৎ হঠাৎই বলে উঠল, ওই দেখ, ওই দিকে লম্বা মতো ওই দুটো কি শোয়ানো আছে বলতো? কর্ণ টর্চের আলো ফেলে দেখল দুটো মানুষ হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে পড়ে আছে। তাদের পরনের নোংরা ধুলো মাখা সাদা পায়জামা আর গায়ে স্যান্ডো গেঞ্জি, তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা। কর্ণ এক ছুটে সেই দিকেই চলে গেল। ইন্দ্রজিৎও তাড়াতাড়ি পিছু নিল। লোক দুটোকে দেখে শহুরে বলেই মনে হলো। ওদের নাড়ি টিপে দেখল হৃদস্পন্দন চলছে, তবে তা খুবই ক্ষীণ গতিতে। ইন্দ্রজিৎ সাথে সাথে দুইজনকে তাদের বন্ধন থেকে মুক্ত করল। ব্যাগ থেকে জলের বোতল বের করে দুইজনের চোখে মুখে ছিটিয়ে দিতেই দুইজনের জ্ঞান ফিরে এলো। মুখ থেকে সামান্য গোঙানির শব্দ করল। ওদের মধ্যে একজন অতি কষ্টে কোনোরকমভাবে বলল, কর্ণ এক এক করে দুইজনের মুখ হাঁ করিয়ে একটু একটু করে জল খাইয়ে দিল। এনারা কারা? এখানেই বা এলো কিভাবে? দেখে তো শহুরে লোক বলে মনে হচ্ছে। হতে পারে এরা দুজন ডক্টর লাহিড়ির দলের নিখোঁজ হয়ে যাওয়া সেই 2 সদস্য, মলয় ঘোষ আর নিরঞ্জন গুহ। কিন্তু ওদের দুইজনকে তো ভূতের দলে তুলে নিয়ে গিয়েছিল। ভূতেরা এদের নিয়ে এসে হাত পা মুখ বেঁধে এখানে ফেলে রাখতে যাবে কেন? দুইজনের কথার মাঝখানে লোক দুটোর মধ্যে একজন অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল, আমি নিরঞ্জন গুহ। আপনারা কারা? আমি একজন প্রাইভেট গোয়েন্দা, আমার নাম কর্ণ নিয়োগী, আর ইনি আমার বন্ধু ইন্দ্রজিৎ সেন। ডক্টর লাহিড়ি আপনাদেরকে খুঁজতেই আমাকে পাঠিয়েছেন। আপনি এখন ঠিক আছেন তো? নিরঞ্জন সামান্য একটুখানি উঠে বসার চেষ্টা করল,
কিন্তু শরীর দুর্বল থাকার কারণে উঠতে পারছে না। এই দেখে ইন্দ্রজিৎ তাকে সাহায্য করল। পিছনের দেওয়াল থেকে বেরিয়ে আসা একটা গাছের মোটা শেকড়ের উপর কোনো রকমে হেলান দিয়ে বসে নিরঞ্জন বলল, ডক্টর লাহিড়ী, আমাদের যে খুঁজতে আপনাদের পাঠিয়েছেন সেটা আমার পক্ষে বিশ্বাসযোগ্য নয়, কারণ একজন স্বার্থপর গুপ্তধনলোভী মানুষ কখনোই তার সঙ্গীতের জন্য এটা করতে পারেন না। যদি উনি আপনাদের পাঠিয়েই থাকেন তাহলে আমি জানি যে এই বাড়িটায় থাকা গুপ্তধনের খোঁজ করতেই তিনি কি আপনাদের এখানে পাঠিয়েছেন। কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আমরা তার কথা এখানে এসেছিলাম বলেই কিন্তু আপনারা বেঁচে গেলেন। তা না হলে আপনাদের যা অবস্থা দেখছি, দিন দুয়েকের মধ্যেই তো মারা যেতেন। সেটাও অবশ্য ঠিক। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের প্রাণ বাঁচিয়েছেন। যদি আপনি একটু সুস্থ বোধ করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি কি? নিরঞ্জন শুকনো গলায় বলল, বলুন, কি প্রশ্ন? আমি জানতে চাই আসল ঘটনাটা কি। আমি ডক্টর লাহিড়ীর পক্ষ থেকে এখানে আসতে পারি, কিন্তু আমার কাজটা পুলিশের তদন্তে সাহায্য করা। ডক্টর লাহিড়ী যদি আপনাদের এই পরিস্থিতির জন্য দায়ী হন, তাহলে আমি কথা দিচ্ছি যে সেই দোষের শাস্তি দিতে আমি পিছপা হব না, যতই উনি আমার ক্লায়েন্ট হন না কেন। এদিকে মলয় ঘোষও জ্ঞান ফিরে পেয়েছিল। সে কোনো রকমে উঠে বসল। অবশ্য ইন্দ্রজিৎ তাকে উঠে বসতে সাহায্য করল। গত 7-8 দিন ধরে আমাদের দুজনের পেটেই কিছু পড়েনি। এতদিন বেঁচে আছি যে কি করে তা জানি না। মুখে বাঁধা কাপড়টার মধ্যে শেকড় বেয়ে জল পড়ে ভিজে উঠলেই সেটাকে কোনো রকমভাবে চুষে সামান্য গলা ভিজিয়েছি মাত্র। আমাদের জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে এই মুহূর্তে বেঁচে যাই। দুপুরের খাবারটা এখানেই খাবে বলে ভাগ্যিস ওরা বাড়ি থেকে হরিহরকে দিয়ে তৈরি করিয়ে টিফিন গাড়িতে করে নিয়ে এসেছিল, তাই রক্ষে। ইন্দ্রজিৎ ব্যাগ খুলে খাবারগুলো বের করে দুইজনকে দিয়ে দিল। দুজন যেন খাবারের উপর বুভুক্ষুর মতো ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভাত, ডাল, তরকারি আর মাছের ঝোল খেয়ে ফেলল। তারপর জল খেয়ে হাত ধুয়ে খানিকটা ধাতস্থ হয়ে মলয় ঘোষ বলল, আপনারা কি যে উপকার করলেন তার বোঝাতে পারবো না। সত্যি আপনারা ভগবান, আপনারা আমাদের প্রাণে বাঁচিয়ে দিলেন। এখন এখান থেকে বেরোতে পারবেন তো? না, কোন দিক দিয়ে বেরোতে হবে তা জানি না। এখন আপনারাই আমাদের একমাত্র ভরসা। আমার কাছে এই বাড়িটার একটা মানচিত্র আছে, সেটা দেখেই না হয় এখান থেকে বেরোনোর একটা পথ খুঁজে বার করব। অসুবিধে নেই, আমি ঠিক খুঁজে নেব। মানচিত্রের কথাটা শুনেই নিরঞ্জন আর মলয় বলে উঠল, মানচিত্র? কোথায় পেলেন? কর্ণ সেই সময় ডক্টর লাহিড়ীর সমস্ত কথাগুলো বলল। তারপর প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর বাড়িতে যাওয়া থেকে শুরু করে তদন্তের অনেকটাই ওদের দুইজনকে বলাতে ওদের দুইজনের মধ্যে মলয় বলল, মানচিত্রের ব্যাপারটা আসলে আমরা জানতে পারি তথাগতর কাছ থেকে। তাহলে পুরো ঘটনাটা বলি আপনাদের, শুনুন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রথম দিন যে 4 জন এখানে বাড়িটাকে দেখতে এসেছিল তাদের মধ্যে ছিল ডক্টর লাহিড়ী, প্রফেসর নীলাদ্রি শেখর ভট্টাচার্য আর তথাগত অধিকারী এবং সমর সাহাবাবু। শুনেছি সেই দিনই বাড়িটার কোনো এক ভাঙা ইটের দেওয়ালের কুলুঙ্গির ভিতর থেকে এই মানচিত্রটাকে উদ্ধার করেন ডক্টর লাহিড়ী। সেই সময় ওনাদের দুইজনের মধ্যে গোপন কোনো একটা পরামর্শ করতে দেখে তথাগত। তাকে এবং পরে সমরবাবুকে দেখতে পেয়ে তারা যেন কি একটা লুকিয়ে ফেলার চেষ্টা করেন। সেই বিষয় নিয়ে আর কোনো কথা হয় না। ওরা ফিরে গিয়ে অফিসে রিপোর্ট করে। তারপর আমরা সকলে এখানে চলে আসি। এখানে আসার পর থেকেই আবারও ওদের দুইজনের মধ্যে সকালের দিকে গোপনে কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ চলে। নীলাদ্রিবাবু গ্রামের দিকে বেরিয়ে যান, আর ডক্টর লাহিড়ী বাড়িটাকে পরিষ্কার করানোর ছলে মাঝে মধ্যেই পকেট থেকে হলদেটে একটা কাগজ বের করে ঘুরে ফিরে দেখতে থাকেন। আমরা এই দুজন সেই সময় ওই দুপুরের খাবারের আয়োজন করতে ব্যস্ত ছিলাম, কিন্তু তথাগত নিজের কাজ করতে করতে ডক্টর লাহিড়ীর দিকে নজর রাখে। দুপুরের দিকে নীলাদ্রিবাবু ফিরে এলে আবারও সেই কি একটা আলোচনা করে, আর সেই আলোচনাটা চলার সময় তথাগত তাঁবুর আড়াল থেকে কিছু একটা শুনতে পায়। তাদের কথা ছিল এই রকম। প্রফেসর নীলাদ্রি শেখর বাবু বলছেন, দূর, গ্রামে গিয়ে কোনো লাভ নেই, এখানকার লোকেরা বাড়িটা সম্পর্কে কিচ্ছু জানে না।
বরং মানচিত্রটা ভালো করে দেখে গুপ্তধনটা খুঁজে বার করার চেষ্টা করতে হবে আমাদের। ডক্টর লাহিড়ী বললেন, আজ সারাদিন অনেক খুঁজেছি, কিন্তু গুপ্তধন কোথায় আছে কি জানে। আগামীকাল আবারও খুঁজে দেখব, যদি পাই তাহলে দুইজনকে আর দেখে কে। নীলাদ্রি শেখরবাবু বললেন, কাল আমিও সঙ্গে থাকবো, চিন্তা নেই। দুজনে মিলে খুঁজে দেখলে সুবিধা হবে। আপনি গ্রামের দিকেই চলে যান, বরং পারলে আমাদের দলের 3 জনকেও সঙ্গে করে নিয়ে যান। তাতে গুপ্তধনটা খুঁজে বার করতে আমাদের বেশ সুবিধা হবে, আর ওরা কেউ এ বিষয়ে সন্দেহও করবে না। যা ভাবো দুইজনে ভাগ করে নেব, অফিসে গিয়ে রিপোর্টে যা লেখার লিখে দেব। সেটা হচ্ছে না, বরং আপনি আগামীকাল গ্রামের দিকে যান আর সঙ্গে করে সবাইকে নিয়ে যান। আমি ঠিক গুপ্তধনটা খুঁজে বার করব, আর না হলে দুজনেই খুঁজবো আর ওদের সবাইকে গ্রামের দিকে পাঠিয়ে দেব। কি বলেন? তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন যে আমি গুপ্তধন পেলে সেটাকে নিয়ে পালিয়ে যাব? এই বিষয়ে কাউকেই বিশ্বাস করা উচিত নয়। সোনা দানা টাকা পয়সা মানুষকে অন্ধ করে দেয়, বুঝলেন? তখন কে আপন আর কে পর সেটা কেউ বোঝে না। আর আপনার একার দ্বারা যে সেই গুপ্তধন খোঁজা সম্ভব নয় তা আমি বেশ ভালোই এখন বুঝতে পারছি। এরপর ওদের মধ্যে বেশ কিছু সময় ফিসফিস করে তর্কাতর্কি হয়। তারপর দুইজনে হন্তদন্ত হয়ে তাঁবু থেকে বেরিয়ে যান। তথাগত এই সমস্ত কথা আমাদের কাছে এসে বলে দেয়। আমরা চুপ করে নিজেদের কাজ সেরে যাই। দ্বিতীয় দিন ওনারা দুইজন আলাদা হয়ে তাদের দল নিয়ে বাড়িটার চারদিকে খুঁড়াখুঁড়ি আর পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। ওরা অবশ্য জানতো না যে আমরা গুপ্তধন বা মানচিত্রটার বিষয়ে কিছুই জানি না। সেদিন রাতের খাবারের ব্যবস্থা করতে বাজারে গিয়েছিল সমরবাবু আর ভবেশবাবু দুইজনেই। কারণ আমাদের মধ্যে পালা করে এই বাজার করা আর রান্না করার কাজটা ভাগ করে দেওয়া হয়েছিল। রাতের খাবারের পাঠ শেষ করে আমরা যে যার তাঁবুতেই ছিলাম। ডক্টর লাহিড়ী ঘুমাচ্ছিলেন বোধহয়। তারপর তথাগত তাঁবুর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ল, আর আমরা দুইজন ওর সঙ্গে তাঁবুর বাইরে চলে এলাম। এরপর যা হয়েছিল সবই তো আপনারা জানেন। তবে ডক্টর লাহিড়ী আর প্রফেসর নীলাদ্রি যে কোনো প্রকারেই হোক এই বাড়িতে থাকা গুপ্তধন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সবই তো বুঝতে পারলাম, কিন্তু আপনাদের সঙ্গে যে ভৌতিক ঘটনাটা ঘটে গেল সেটা সম্পর্কে কিছুই তো বললেন না। ওটা কোনো ভৌতিক ঘটনা নয় মিস্টার সেন। ওই সমস্ত ঘটনাই একেবারে পরিকল্পনা করে তাকে ভৌতিক ঘটনার রূপদান করানো হয়েছে বলতে পারেন। সেটা আমি ডক্টর লাহিড়ীর মুখে শোনার পর মুহূর্তেই বুঝতে পেরেছিলাম। আসল ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? কারা আপনাদের তুলে নিয়ে গিয়েছিল? কি আর বলবো, আমরা 3 জন যখন তাঁবুর বাইরে এসে জঙ্গলটার দিকে হেঁটে যাই, সেই সময় অজস্র জোনাকি পোকার দল সেখানে উড়ে বেড়াচ্ছিল। সমস্ত জঙ্গলটাকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল সেই সময়। কিন্তু সেই সময় অদ্ভুত সব জন্তু জানোয়ারের শব্দে আমাদের বুকটা কেঁপে কেঁপে উঠছিল। তবু অনেক সাহস নিয়ে তথাগতর জন্য বেরোতে হয়েছিল আমাকে। তাঁবুর বাইরে থেকে সামান্য এগিয়ে গিয়ে যখন প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, হঠাৎই আমাদের চোখের সামনে সেই সুন্দর অপরূপ দৃশ্যটা বদলে গেল একটা ভয়ঙ্কর বিভীষিকায়। দেখলাম হঠাৎই কোথা থেকে একরাশ কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে সমস্ত জঙ্গলটাকে যেন এক মুহূর্তের মধ্যে ঘিরে ধরল। আর তার ভিতর থেকে জ্বলে উঠল অজস্র বড় বড় লাল চোখ, আর অজানা কোনো প্রাণীদের কান ফাটানো ভয়ঙ্কর তীব্র গর্জন। সেই দৃশ্য দেখে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম, আর বেশি দূর এগিয়ে যাব না বলে ঠিক করেছি। তখন তথাগত প্রাণ ভয়ে চিৎকার করে তাঁবুতে ফিরে যাওয়ার জন্য দৌড় লাগিয়ে বলল, এখান থেকে পালা। আর ততক্ষণে আমাদের দুজনকে কালো ধোঁয়াটা যেন ঘিরে ধরলো, আর তার সঙ্গে সঙ্গেই কতগুলো শক্ত কালো হাত আমাদের ধরে টানতে টানতে জঙ্গলের ভেতর দিয়ে এসে এই ঘরটা এনেই হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে চলে গেল। আমার আন্দাজ দলে ওরা 4-5 জন মতো ছিল, তবে অন্ধকারে কাউকে আমরা দেখতে পাইনি। ওরা কারা বা কী চায় সেই সমস্ত আর বলার সুযোগ পাইনি। তবে এই ঘরে আমাদের ফেলে রেখে ফিরে যাওয়ার সময় বাইরে থেকে একজনের ভারী কণ্ঠস্বরে বলতে শুনেছিলাম শুধু সামান্য কয়েকটা কথা। শুনলাম কে যেন বলল, কাম খতম হয় নাই, আরেকখান কাম আছে, চল।
এরপর আর কিছু মনে নেই, কারণ আমরা জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাদের নাকে চোখে এমন একটা ঝাঁঝালো ধোঁয়া ঢুকে গিয়েছিল যে দুজনের চোখ দুটো ভীষণ জ্বালা করছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছিল। তবে লোকগুলোর গায়ে পালোয়ানদের মতো যা শক্তি ছিল, তাতে আমার মনে হয় ওটা কোনো ডাকাত দলের কাজ হতে পারে। হয়তো এই বাড়িটা তাদের ডেরা, আর আমরা তাদের ডেরায় কাজ করতে এসেছি বলে তারা আমাদের ভয় দেখাতে এই সমস্ত ঘটনা ঘটিয়েছিল। পুলিশেরও একই সন্দেহ হয়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে অন্য কিছু। সে যাই হোক, যদি এটা কোনো ডাকাতদের ঘাঁটি হয়, তাহলে এই কদিনে তাদের কি একবারও এখানে দেখতে পেয়েছিলেন? মানে ওদের মধ্যে দ্বিতীয়বার কোনো কথাবার্তার কোনো শব্দ কি শুনতে পেয়েছিলেন? না, তেমন কিছুই দেখতে বা শুনতে পাইনি। এই এক মিনিট দাঁড়ান তো, মনে পড়েছে, আমরা এখানে বন্দি হয়ে আসার ঠিক 5 দিনের দিন একটা কারোর পায়ের শব্দ ওই দেওয়ালটার পেছন দিক থেকে শুনতে পেয়েছিলাম। তবে সময়টা ছিল বোধহয় সন্ধেবেলা। আর যে এসেছিল সে একা ছিল না, 2 জন ছিল বোধহয়। তাদের মধ্যে ফিসফিস করে কথা বলার শব্দ আমি পেয়েছি, এবং তার মধ্যে একজনের খুব খুব করে 2বার কাশির শব্দও শুনতে পেয়েছিলাম। বেশ ইন্টারেস্টিং। অবশ্য এর মধ্যে এখানে 2-3 দিন হয়তো পুলিশ আপনাদের খুঁজতে এসেছিল, তারাও হতে পারে। অবশ্য ডাকাতরা এখানে আপাতত আর আসবে না, কারণ এখানে যা ঘটে গেছে তাতে তারা এখানে বিপদ আছে বুঝে তাদের ডেরা পরিবর্তন করে ফেলেছে, এটাই আমার ধারণা। আবার শুনেছি এখানে গ্রামবাসীরা মাঝে মাঝে কাঠ সংগ্রহ করতে আসে, তাই তাদের মধ্যেই 2 জন হয়তো এখানে এসেছিল। আরে কাঠ যদি নিতেই আসতো তাহলে কোদাল দিয়ে মাটি ঘোড়ার শব্দ পাবো কেন? আর সেই দিন সন্ধ্যাবেলা থেকে প্রায় অনেক রাত অবধি লোকটা মাটি ঘুরেছিল, আর সেই শব্দটা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। শরীরে আমাদের ওঠার শক্তি ছিল না ঠিকই, কিন্তু গাছের শেকড়ের জল খেয়ে কিছুটা তো জ্ঞান ছিল আমাদের। আর যতদূর শুনেছি গ্রামের লোক সন্ধ্যাবেলাতে দূরের কথা, দিনের বেলাতেও এই দিক পানে আসতে সাহস পায় না। বিশেষ করে আমাদের সঙ্গে ঘটে যাওয়া অঘটনার পর থেকে যাও 2-1 জন এখানে সাহস করে আসতো, তাও তো বোধহয় বন্ধই হয়ে গেছে। তাহলে আর কারা আসবে? দেখছি। আপাতত আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু তার আগে কথাটা বলে কর্ণ পকেট থেকে আবারও মানচিত্র বার করে চারিদিকে দেখে নিয়ে টর্চের আলো ফেলে ঘরটার একটা নির্দিষ্ট অন্ধকারের দিকে চলে গেল। সেখানে লোনা ধরা দেওয়ালের একটার পর একটা ইট সরিয়ে দিতে লাগলো, আর সমস্ত ইট সরে যেতেই সেখানে একটা ছোটোখাটো চারকোনা খুপড়ি দেখা গেল। কর্ণ সেখানে হাত বাড়িয়ে দড়ি দিয়ে বাঁধা হলদে হয়ে আসা সাদা কাপড় দিয়ে মোড়ানো একটা লম্বাটে ধরনের কি একটা বাঁকানো জিনিস হাতে নিয়ে দেখল। তারপর সেই খুপড়িটার ভিতরে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিয়ে এগিয়ে এলো ওদের দিকে। এটা আবার কি জিনিস? এই মানচিত্রে দেয়া পরপর নির্দেশগুলো অনুযায়ী এটাই হলো সেই গুপ্তধন। নিরঞ্জন এবং মলয় 2 জনই একই সঙ্গে বলে উঠল, গুপ্তধন? কর্ণ কাপড়টায় বাঁধা দড়ি খুলতে খুলতে বলল, আগে হ্যাঁ, এই হলো সেই গুপ্তধন। কর্ণ কাপড়টা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো হাত দেড়েক মতো লম্বা মেহগনি কাঠ দিয়ে তৈরি একটা তলোয়ারের খাপ। খাপটার গায়ে রূপো আর সোনা দিয়ে ফুল লতাপাতার সূক্ষ্ম কারুকাজ করা। এরপর কর্ণ খাপটা থেকে টান দিয়ে বের করে নিয়ে এলো একটা ঝকঝকে তলোয়ার, যা দেখে 4 জনই অবাক হয়ে গেল। তলোয়ারের গায়ে সামান্য জং ধরে থাকলেও তার সূক্ষ্ম ধার এবং ঝকঝকে রূপালি রং এতগুলো বছর পরেও তার জৌলুস হারিয়ে ফেলেনি। তলোয়ারের হাতলটা ছিল দেখার মতো, একটা সোনালি রঙের বিষধর সাপ যেন ফনা তুলে আছে। সাপের চোখ দুটোতে ছোট ছোট 2 লাল পাথর বসানো, সমস্ত হাতলটাতেও অতি সূক্ষ্ম নকশা করা। কর্ণ বলল, এই তলোয়ারটি বোধহয় ইংরেজরা এখানকার কোনো জমিদারকে দিয়েছিলেন পঠৌকন হিসেবে, কারণ এই ধরনের তলোয়ার কেবলমাত্র মোগল আমলেই তৈরি হতো। এইসব কারুকাজ একমাত্র মোগলদের বিভিন্ন স্থাপত্য এবং জিনিসপত্রে দেখা যায়। আর এই শিল্পকর্মটিকে বলে পিয়েত্রা জিউরা, যা ইতালি থেকে মোগলদের হাত ধরে আমাদের দেশে এসেছে। হ্যাঁ, একেবারেই সঠিক বলেছেন। কিন্তু তলোয়ারটার এই মাঝখানে ইংরেজিতে
কি একটা সংখ্যা খোদাই করা আছে দেখছি। এটা কিসের নাম্বার হতে পারে বলে আপনার ধারণা? শুধু তলোয়ারটাতেই নয়, এই দেখুন মানচিত্রতেও আছে। এই যে এইখানে হাতলের কাজটাতে, আর এই দেখুন মানচিত্রের মাঝখানে এইখানে, হ্যাঁ, 20.9.20.13.9.18 এই নাম্বারটা লেখা আছে। এটা আমিও বুঝতে পারছি না, হয়তো পরে ভালো করে দেখলে বুঝতে পারবো। অবশ্য আপনারা আমার চেয়ে ব্যাপারে ভালো করে বলতে পারবেন। এবার চলুন, বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে না পড়লে বলা যায় না ভূতের পাল্লায় আমরাও পড়তে পারি। চারজনেই উঠে পড়ল। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘরের মাঝখানের মেঝের চৌকোনা ফাটল দিয়ে এক এক করে সুড়ঙ্গের ভিতর নেমে পড়ল। তারপর ধীরে ধীরে ওরা সুড়ঙ্গের পথ ধরে এগিয়ে গিয়ে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতে যাবে, সেই সময় সুড়ঙ্গের উপরের মুখ থেকে হঠাৎই একটা টর্চের আলো এসে ভিতরে পড়ল, আর তার সাথে অচেনা একজনের ভারী কণ্ঠস্বর শোনা গেল। লোকটা বাইরে থেকে বলল, মিস্টার নিয়োগী, নিজের ভালো চান তো যে গুপ্তধনগুলো পেয়েছেন সেগুলো আমাকে দিন, না হলে আমার হাতের পিস্তলের গুলি কিন্তু আপনার মাথা গুড়িয়ে দিতে বাধ্য হবে। কথাটা শুনে সকলেই এক মুহূর্তে চমকে উঠল। ওরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। খানিক পরেই কর্ণ বলল, আপনি কে? আর আমি কি করে বিশ্বাস করব যে আপনার হাতে পিস্তল আছে? সেই সময় হঠাৎই বাইরে থেকে গুড়ুম করে কান ফাটানো একটা গুলি চালানোর শব্দ হলো। তারপর শব্দটা হাওয়ায় মিশে যেতেই সেই ভারী কণ্ঠস্বরের লোকটা বলে উঠল, কি এবার বিশ্বাস হলো তো মিস্টার নিয়োগী? ভদ্রভাবে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসুন আর গুপ্তধনগুলো দিয়ে দিন আমাকে। তলোয়ারটা দিয়ে দে কর্ণ, কথা বাড়াস না, লোকটার হাতে পিস্তল আছে। চুপ কর তুই। সমরবাবু, আপনি? হ্যাঁ আমি। ও বাবা, দুইজন তাহলে বেঁচে আছো? আমি তো ভাবছিলাম এতদিনে তোমাদের দফা রফা সব শেষ। সমর সাহা মানে প্রফেসর নীলাদ্রি শেখর বাবুর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, উনি। ঠিক আছে মিস্টার সাহা, আমরা ওপরে আসছি, গুপ্তধনটা আপনাকে দিতে আসছি। হ্যাঁ আসুন, কিন্তু কোনো রকম চালাকি করলে কিন্তু পার পাবেন না। কর্ণ ফিসফিস করে ওদের বাকি তিনজনকে সেইখানেই দাঁড়িয়ে থাকতে বলল। তারপর কর্ণ তলোয়ারটাকে সঙ্গে করে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে গেল উপরে। উপরে উঠতেই দেখল মধ্যবয়স্ক সমরবাবু বাম হাতে টর্চের আলো ফেলে তার মুখের উপর ফেলল। কিছু সময়ের জন্য কর্ণের চোখ সে আলোতে ঝাপসা হয়ে এলো। চোখ বুজে থেকে আলোটা সয়ে আসতেই সে দেখল সমরবাবুর ডান হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে সুড়ঙ্গের মুখটায় দাঁড়িয়ে থাকা তার দিকে লক্ষ্য করে। তলোয়ারটা দেখতে পেয়ে তিনি বললেন, খবরদার, এটা দিয়ে আমাকে মারবার চেষ্টা করেছেন কি গুলি করব? দিন আপনার কাছে যে গুপ্তধন আছে সেটা বার করে দিন তাড়াতাড়ি। এটাই হলো সেই গুপ্তধন যা আপনি চাইছেন। হ্যাঁ দেখে বুঝতে পারছি, কিন্তু আরও কি কি পেয়েছেন সেগুলো দিন জলদি। মানচিত্রটাতে যেখানে গুপ্তধনের কথা উল্লেখ করা হয়েছে আমি সেখানে এই তলোয়ারটা ছাড়া আর কিছুই পাইনি। আপনি চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। কথাটা শেষ হতেই হঠাৎই ভদ্রলোক চোখ মুখ উল্টে মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। তার হাতের পিস্তলটাও ছিটকে পড়ল খানিকটা দূরে একটা ঝোপের মধ্যে। ভদ্রলোকের হঠাৎ এমন কি হলো তা কিছুতেই বুঝতে পারল না কর্ণ। সেই চিৎকারের শব্দ পেয়ে ইন্দ্রজিৎরা সকলেই সুড়ঙ্গের বাইরে ছুটে এলো। ইন্দ্রজিৎ টর্চের আলো ফেলে দেখল কর্ণ তলোয়ারটাকে হাতে নিয়ে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর শাহবাবু ঝোপের ওপর চোখ উল্টে পড়ে তার দুই হাত পা দুই দিকে ছড়িয়ে দিয়ে মাটিতে পড়ে দাপাদাপি করছে। আরে বাপরে, ওই দেখুন গোক্র সাপটাকে, সমরবাবুর পা বেয়ে নেমে যাচ্ছে। কি সাংঘাতিক জিনিস! কর্ণ টর্চের আলোটা সেখানেই স্থির করেছিল। ইন্দ্রজিৎ দেখল একটা ফুটসা থেকে লম্বা গোখরো সাপ সমরবাবুর পায়ের নিচে লম্বা লম্বা ঘাসের ফাঁক গলে ধীরে ধীরে চলে যাচ্ছে। ততক্ষণে সমরবাবু ছটফট করতে করতে মুখ থেকে গ্যাজলা উঠতে শুরু করে দিয়েছে। কর্ণ সেই মুহূর্তে সবাইকে ইশারা করে চুপ করে স্থির হয়ে থাকতে বলে। বিশালাকার সেই গোখরো সাপটা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতেই ওরা চারজনই দৌড়ে গেল সমরবাবুর কাছে। কিন্তু ততক্ষণে আর সমরবাবুর শরীরে প্রাণের অস্তিত্ব ছিল না।
ভদ্রলোক নিজের পাপের শাস্তি পেয়েছেন, এতে আমাদের কারোর হাত নেই। তার মানে তো দেখছি তোর কথাটাই ঠিক ছিল, এই ঘটনার সঙ্গে তৃতীয় ব্যক্তিকেও একজন জড়িত ছিল, আর এই সমরবাবুই ছিলেন সেই ব্যক্তি। হঠাৎই ওদের সকলকে চমকে দিয়ে পিছনের ঘন অন্ধকারের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, না মিস্টার, কথাটা আপনি ভুল বললেন। চতুর্থ ব্যক্তিও আছে, আর সেটা হলাম আমি। ওরা চারজন পিছনে ফিরতে দেখলো একজন 30 কি 32 বছর বয়সী যুবক ছেলে ওদের উদ্দেশ্য করে কথাগুলো বলল। তার এক হাতে ধরা আছে একটা টর্চ, অন্য হাতে ধরা আছে একটা পিস্তল, যেটাকে ওদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। সকলেই অবাক হয়ে গেল। ওদের মধ্যে থেকে মলয় বলল, ভবেশ? আগে হ্যাঁ, আমি। এই বাড়িটার সমস্ত গুপ্তধন এখন শুধু আমার, বুঝলেন মিস্টার মলয়? আর এই যে টিকটিকি, আপনার নামটা কি জানি না, কিন্তু আপনি যেই হন না কেন, আপনার হাতে ধরে থাকা ওই জিনিসটা আমাকে দিয়ে দিন, না হলে আপনাদের চারজনকেই আমি গুলি করতে বাধ্য হব। আর মনে রাখবেন, কোনো চালাকি করলে কিন্তু পারবেন না। দিন, ওটা আমার হাতে তাড়াতাড়ি দিন। কর্ণ ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে চিনতে পারলেন না মিস্টার ভবেশ তালুকদার? আমি আপনাকে গতকাল রাত 10টা নাগাদ ফোন করেছিলাম। গতকাল রাত 10টার পরে আপনি ফোন করেছিলেন? ও, মানে সেই ইনভেস্টিগেশন পুলিশ অফিসার। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, এইবার মনে পড়ে গেল। গতকাল একটা নকল গোঁফ লাগিয়ে সাংবাদিক সেজে আমার বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাংবাদিকের নামটা ছিল আনন্দ বসু, যেটা ছিল আমার ছদ্মনাম আর নকল পরিচয়। আমার আসল নাম হলো... কথাটা শেষ করেন না কর্ণ। চকিতেই তলোয়ারের খাপটা দিয়ে সজোরে একটা ঘা বসিয়ে দিল ভবেশ তালুকদারের ডান হাত লক্ষ্য করে। আচমকাই এমন একটা আঘাতে তীব্র যন্ত্রণায় কাতর আর্তনাদ করে উঠতেই ভবেশের হাত থেকে টর্চার পিস্তলটা পড়ে গেল ঘাসের উপর, আর তার সাথে সাথেই ভবেশের উপর চিতাবাঘের মতো তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ল কর্ণ। তাকে এক লাথিতে মাটিতে চিৎ করে ফেলে এক হাত দিয়ে তার মাথাটা চেপে ধরল। ভবেশ ছাড়াবার জন্য দাপাদাপি করতে লাগলো। কর্ণ পাশে পড়ে থাকা তলোয়ারের খাপ থেকে তলোয়ার বের করে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আসল নাম কর্ণ নিয়োগী। চালাকি করলেই গর্দান নামিয়ে দেব। চুপ করে পড়ে থাকুন। ইন্দ্রজিৎ আর বাকিটা দৌড়ে এলো। মলয় আর নিরঞ্জন ভবেশকে চেপে ধরল। ইন্দ্রজিৎ ঝোপ থেকে ভবেশের পিস্তলটা টর্চ হাতে নিয়ে খুঁজতে লাগলো। কর্ণ ভবেশকে ছেড়ে দিয়ে বলল, আপনাদের সমস্ত লীলা খেলা সাঙ্গ হয়েছে মিস্টার ভবেশ তালুকদার। এবার একজন ভদ্রলোকের মতো উঠুন দেখি। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। উঠুন উঠুন উঠুন। ইন্দ্র, ওকে মাঠের দিকে নিয়ে চল। ভবেশ সমস্ত ঘটনায় হতচকিত হয়ে অতি কষ্টে ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়াতেই ইন্দ্রজিৎ ভবেশের পিস্তলটা খুঁজে পেয়ে সেটাকে কর্ণের হাতে দিয়ে এগিয়ে এসে ভবেশ তালুকদারকে কলার ধরে টানতে টানতে নিয়ে চলল জঙ্গলটার বাইরে মাঠের দিকে। কর্ণ, মলয় এবং নিরঞ্জনকে সঙ্গে নিয়ে ওদের পিছন পিছন চলতে লাগলো। ফাঁকা মাঠটায় পৌঁছতেই ভবেশকে মাটিতে বসিয়ে দিতেই কর্ণ বলল, ইন্দ্র, তুই এখনই একটা কাজ কর। তুই মলয়বাবুকে নিয়ে বাজারের দিকে চলে যা। সেখানে টেলিফোন বুথ থেকে থানায় একটা ফোন করবি, আর যতটুকু পারবি তাদের বুঝিয়ে বলবি। আর বলবি প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের যে দুজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাদের আমরা খুঁজে পেয়েছি। এখানে এলে তাদের সমস্তটা আমি বুঝিয়ে দেব। তাড়াতাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। আসুন মলয়বাবু। হ্যাঁ নিশ্চয়ই, চলুন যাচ্ছি। ওরা দুইজন ফাঁকা অন্ধকার মাঠটায় টর্চের আলো ফেলে হাঁটতে হাঁটতে খুব দ্রুত চলে গেল। ভবেশ তালুকদার পুলিশের নাম শুনে ভয় কেমন যেন চুপসে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে দেখে কর্ণ বলল, এবার বলুন তো, এই গুপ্তধন পাওয়ার জন্য প্রফেসর নীলাদ্রি শেখর আপনাকে আর সমরবাবুকে এখানে পাঠিয়েছিলেন কিনা? ভবেশ শুকনো গলায় ধীরে ধীরে বলল, না, তিনি এর বিন্দু বিসর্গও জানেন না। ও, তা বেশ। তাহলে সত্যি কথাটা আমাদের কাছে না বলে পুলিশের কাছেই বলবেন, কেমন? ভবেশ তালুকদার হাউমাউ করে কেঁদে ফেলল। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, না না,
দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। আমি তো কাউকে খুন করিনি বা কোনো রকম অন্যায় করিনি। এই সমস্তটাই সমরবাবুর প্ল্যান। তার কথা মতোই আমি কাজ করেছি। তবে আমি যতদূর জানি সেটাই বলছি। এই সমরবাবুই নিরঞ্জনার মলয়ের নিখোঁজ হওয়ার পিছনে একমাত্র দায়ী। দয়া করে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন না প্লিজ, দয়া করুন। আমি আপনাদের কাছে সমস্ত কিছু বলতে রাজি আছি। বাহ, কি সুন্দর কথা! আপনারা এত কিছু করার পরেও বলছেন আপনি কোনো অন্যায় করেননি, আমাদের দুজনকে খুন করার পরিকল্পনা করেননি। 7 দিন ধরে একটা অন্ধকার কুঠুরির মধ্যে আমাদের হাত পা মুখ বেঁধে ফেলে রেখে আমাদের দুজনকে মৃত্যুর মুখে ঠেলে দেননি। আজ এই মিস্টার নিয়োগী আর তার বন্ধু মিস্টার সেন এখানে এসে না পড়লে আমরা দুজন কখন কি এখান থেকে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতাম? বিশ্বাস করুন, আমি এই বিষয়ের বিন্দু বিসর্গও জানতাম না। আপনারা যে নিখোঁজ হয়ে যাবেন সেটা আমিও বুঝতে পারিনি। আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র ভয় দেখিয়ে আপনাদেরকে এখান থেকে তাড়ানো। তাছাড়া আমাদের আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনাকে না হয় পুলিশের হাতে তুলে দেব না, কিন্তু সমস্ত ঘটনাটা আগে আপনি আমাদের কাছে খুলে বলুন। তারপর না হয় ভেবে দেখব যে আপনার সঙ্গে কি করতে হবে। পুলিশ এখানে আসার আগে চটপট বলে ফেলুন দেখি। এই সমরবাবুই প্রথমে আমাকে বলেছিলেন যে ডক্টর লাহিড়ী আর প্রফেসর নীলাদ্রি শেখর বাবু দুইজন এই বাড়ির ভিতরে গুপ্তধনের খোঁজ পেয়েছেন, আর তারা দুইজন গুপ্তধনটাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন বলে ঠিক করে ফেলেছেন। আমাদের ডিপার্টমেন্ট থেকে যে 4 জন প্রথম এখানে এসেছিলেন তাদের মধ্যে সমরবাবুও ছিলেন, আর উনি ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিলেন যে ডক্টর লাহিড়ী আর প্রফেসর নীলাদ্রি শেখর বাবু কিছু একটা খুঁজে পেয়েছেন যা তারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে চাইছেন। আমরা সবাই এখানে আসার পরে প্রথম দিনই এই সমরবাবু ডক্টর লাহিড়ী আর নীলাদ্রি শেখর বাবুর কথাবার্তায় ওই মানচিত্রটার ব্যাপারটা গোপনে জানতে পারেন, আর সেটা যে কোনো গুপ্তধন সম্পর্কিত তিনি সেটা তাদের কথাবার্তা শুনেই আন্দাজ করতে পেরেছিলেন। তাই সেই কথাটা আমাকে সে বলতেই আমরা দুইজন ওনাদের সমস্ত কিছু আড়াল থেকে লক্ষ্য রাখি। ওনারা দুইজন কখন কি করছেন না করছেন সেই সমস্ত কিছু। এর মধ্যে আমরা দুইজন মিলে ঠিক করেছিলাম যে যদি ওই বাড়িটার ভিতর কোনো গুপ্তধন থেকেই থাকে তাহলে সেটাকে নিলে আমরাই নেব, আর তার জন্য যে করেই হোক ওদের সবাইকে এখান থেকে তাড়ানোটা দরকার ছিল। এরপর এখান থেকে সবাইকে তাড়াতে তিনি একটা ভৌতিক কাণ্ড ঘটাবার জন্য বলেছিলেন। যেহেতু এই অঞ্চলে এই ভগ্ন বাড়িটির একটি বদনাম আছে, সেই কারণে একটা ভুতুড়ে ব্যাপার ঘটাবার প্ল্যান করেন। কিন্তু কিভাবে করা হবে সেটা দুইজনে বিস্তর চিন্তা ভাবনা করার পরে শেষকালে আমি সমস্তটা ঠিক করি। এখানে ঘটে যাওয়া সমস্ত ভুতুড়ে ঘটনার জন্য আমি একমাত্র দায়ী। সমরবাবু আমার সেই প্ল্যান শুনে রাজি হয়ে গেছিলেন। কাজটার জন্য দরকার ছিল কয়েকজন লোকের, তাই আমরা বাজার করতে গিয়ে 4 জন আদিবাসী লোককে কিছু টাকার বিনিময়ে এই ভুতুড়ে ঘটনাটা ঘটানোর জন্য বলতেই তারা টাকার লোভে রাজি হয়ে যায়। অবশ্য ওরা 4 জন ওই বাড়িটার জঙ্গল সাফাইয়ের কাজ করতে এসেছিল প্রথম দিন, তাই ওদের 4 জনকে পেয়ে আমাদের সুবিধাই হয়েছিল। কখন কি কি করতে হবে না হবে সমস্তটা ওদের বুঝিয়ে দিয়ে আমরা ফিরে এসে একটুখানি গভীর রাত হওয়ার অপেক্ষা করতে থাকি। ওরা সেই দিন রাতের দিকে কোনো এক সময় নিঃশব্দে জঙ্গলে ঢুকে প্রথমে শুকনো ডাল আর পাতা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে। তারপর ওদের বলা ছিল যে ওরা প্রথমে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের শব্দ করে ভয় দেখাবে, আর একটুখানি গভীর রাত হলে জঙ্গল থেকে বেরিয়ে এসে সমস্ত শরীরে কালি ঝুলি মেখে আর তার উপর সাদা চুন দিয়ে মুখ এঁকে, মানে ওই কঙ্কাল সেজে আর কি, এখানে এসে তাঁবুর বাইরে থেকে বিভিন্ন ধরনের শব্দ করে ভয় দেখাবে। প্রথম কাজটা ওরা বেশ ভালোই করেছিল, কিন্তু ওরা যখন দেখেছিল যে গভীর রাত হওয়ার আগেই 3 জন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তাঁবু থেকে বেরিয়ে জঙ্গলের দিকে আসছে, তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে চারদিকের ঘন অন্ধকারের ধোয়ার সুযোগ নিয়ে ওরা জ্বলন্ত কাঠ হাতে তুলে দূর থেকে প্রথমে ভয় দেখায়। কিন্তু তাতেও কিছু হচ্ছে না দেখে ওরা 4 জন জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসে আর এদের 2 জনকে তুলে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। তারপর কি হয়েছিল জানি না,
আদিবাসীরা কোথায় এদের লুকিয়ে রেখেছিল তাও জানতাম না, এমনকি সমরবাবুও জানতেন না। সমস্ত কথা শোনার পরে কর্ণ বলল, বেশ, তারপর আপনি আর সমরবাবু ঘটনার দিন 5 পরে এখানে এসে গুপ্তধন খোঁজার জন্য খোঁড়াখুঁড়ির কাজটা করেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু তখন কিছুই পাইনি। আজও এখানে এসেছিলাম, কিন্তু হঠাৎই বাড়িটার ভেতর এক জায়গা থেকে আপনাদের কথাবার্তার শব্দ শুনতে পেয়েই সমরবাবু আর আমি কিছু সময়ের জন্য লুকিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম পুলিশের লোকজন হতে পারে, কিন্তু কিছু সময় কেটে যাওয়ার পরে সমরবাবু বললেন, এরা পুলিশ নয়, অন্য কোনো লোক, চল দেখি কারা বাড়িটার ভেতর ঢুকে পড়েছে। তেমন কিছু দেখলে দুইজনের কাছে পিস্তল আছে, গুলি চালানোর ভয় দেখাবো, আর বেশি চালাকি করতে এলে সত্যি সত্যি গুলি করে দেব। আমি বললাম, তাহলে একটা কাজ করা যাক, আপনি বাড়িটার ওই ডান দিকের পাঁচিলটা ঘেঁষে চলে যান, মানে আপনারা যে সুড়ঙ্গটা থেকে তখন বেরিয়ে এসেছিলেন সেই দিকটায়, আর আমি ওই বাঁ দিকটার জঙ্গলের পিছন থেকে গিয়ে ব্যাপারটা দেখছি। উনি দেখলাম আমার কথায় রাজি হলেন এবং সেই দিকেই চলে গেলেন। তার কিছু সময় পরেই সমরবাবুর আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসি এই দিকে, আর দেখি সমরবাবু চিত হয়ে পড়ে আছেন ঝোপের মধ্যে, আর তার সঙ্গে আপনাদের দেখতে পাই। আচমকাই দূরে শোনা গেল আওয়াজ। ওই যে একটা পুলিশের জিপ আসছে বোধহয়। কথাটা শোনা মাত্রই তিনজনেই সেই দিকে তাকিয়ে দেখে অন্ধকার মাঠের বুক চিরে দুটো হলদে আলো ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। কর্ণ হাত ধরে থাকা টর্চের আলো সেই দিকে ফেলে গাড়িটাকে অন্ধকারের মধ্যে ওদের অস্তিত্বটাকে বুঝিয়ে দেয়। জিপটা ওদের সামনে এলে গাড়ি থেকে নেমে আসে 4 জন, 5 জন পুলিশের লোক, সঙ্গে ইন্দ্রজিৎ আর মলয়বাবু। একজন ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, কি ব্যাপার বলুন তো, কি হয়েছে কি এখানে? কর্ণ সেই সময় ইন্সপেক্টরকে সমস্ত ঘটনা খুলে বলে। জঙ্গলের ভিতর 2 জন রক্ষী সমেত মলয়বাবু আর ইন্দ্রজিৎ চলে যায় সমরবাবুর মৃতদেহটাকে উদ্ধার করতে। ইন্সপেক্টরের হাতে তলোয়ার এবং পিস্তল ধরিয়ে দিয়ে বলল, এই তলোয়ারটাই ছিল এই বাড়ির গুপ্তধন, আর এই জন্যই যত কাণ্ড কারখানা ঘটছিল। তবে এটাকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে পাঠানোর দায়িত্ব এখন আপনার। আর এই পিস্তলটা সমর সাহাবাবুর, মানে জঙ্গলে পড়ে থাকা মৃত ব্যক্তিটির। উনি আজ এখানে গুপ্তধন খুঁজতে এসেছিলেন, কিন্তু সাপের কামড় খেয়ে মারা গেছেন। ডক্টর লাহিড়ী আমাদের থানায় দিন 7 আগে গিয়েছিলেন। ওনার দলের 2 জন সদস্য যে নিখোঁজ হয়েছে সেটা নিয়ে একটা ডায়েরিও করিয়েছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে 2বার ওই বাড়িটাতে তন্ন তন্ন করে খুঁজে গেছি, কিন্তু সমস্তটাই বিফলে গেছে। সে যাই হোক, ডক্টর লাহিড়ী আপনাদের পাঠিয়েছিলেন বলে আমাদের একদিকে খুব উপকারী হলো, না হলে কেসটা আমাদের খুব ভাবিয়ে তুলেছিল। অনেক ধন্যবাদ জানাই আপনাকে মিস্টার নিয়োগী। এটা আমার কর্তব্য ছিল। ইন্দ্রজিৎরা জঙ্গল থেকে সমরবাবুর মৃতদেহ নিয়ে ফিরে এলো। রক্ষী 2 জন মৃতদেহটাকে জিপে তুলে নিয়ে চলে গেল। যাওয়ার সময় ইন্সপেক্টর বলে গেলেন, আপনারা ফেরার সময় একবার আমাদের থানায় যাবেন, কারণ কেসটা মিটমাট হয়ে গেছে, তাই নিরঞ্জনবাবু এবং মলয়বাবুর সিগনেচার করাতে হবে। তাছাড়া মৃতদেহটা ময়নাতদন্তের ব্যাপারে আপনাদের সবাইকেই চাই। মলয় বলল, হ্যাঁ স্যার, সকাল হতেই চলে যাব, চিন্তা নেই। জিপটা মাঠের উপর দিয়ে আবারও ফিরে চলে গেল। ভবেশ হঠাৎই কর্ণের পায়ে পড়ে বলল, ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার নিয়োগী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাঁচিয়েছেন, আমার চাকরিটা বাঁচিয়েছেন। কর্ণ ভবেশের হাত ধরে টেনে তুলে বলল, ক্ষমা আমার কাছে চাইবেন না, চাইলে নিরঞ্জনবাবু কিংবা মলয়বাবুর কাছে চান। আমি তো আমার কর্তব্য করতে এসেছিলাম মাত্র। ভবেশ, মলয় আর নিরঞ্জনের পায়ে ধরে ক্ষমা চাইতে গেলে ওরা 2 জন ক্ষমা করে দেয়। এরপর ওরা সকলে মাঠের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের দিকে। ইন্দ্রজিৎ পকেট থেকে একটা পিস্তল বের করে কর্ণের হাতে দিয়ে বলে, নে, এটা রাখ, এটা সমরবাবুর। ওনার মৃতদেহটা তুলে নিয়ে আসার সময় ঘাসের ভিতর থেকে কুড়িয়ে পেয়েছিলাম। তাহলে সকালে থানায় গিয়ে এটাকে জমা করে দেবো, ঝামেলা রেখে লাভ নেই। চল দেখি রাতটা কোথায় কাটাবো, তার একটা ব্যবস্থা করতে হবে তো। সেই দিন রাতটা গ্রামের ভেতর একটা বাড়িতে ওরা কাটিয়ে দিয়েছিল। অবশ্য তার জন্য 1 রাতের ভাড়া গুনতে হয়েছিল ওদের। পরের দিন বসিরহাট থানায় গিয়ে সমস্ত শৈশবদের কাজ সেরে সমস্ত কাজ মিটিয়ে ওরা ফিরে যায় কলকাতায়।
কর্ণ বাড়ি ফিরে এসে ডক্টর লাহিড়িকে ফোন করে সমস্ত ঘটনাটাই খুলে বলে। তাতে ডক্টর লাহিড়ি মনে মনে একটুখানি ক্ষুণ্ণ হলেও সেটা আর প্রকাশ করতে পারলেন না, কারণ ওনার ভয় ছিল একটাই, যদি পুলিশ তাকেও অ্যারেস্ট করে। এই ঘটনার কিছুদিন পরে ডক্টর লাহিড়ি কর্ণের বাড়িতে আসেন। ঘরে ঢুকেই তিনি একটা সাদা কাগজের খাম বের করে সোফায় বসতে বসতে বলেন, এই নিন মিস্টার নিয়োগী, আপনার বাকি টাকা। তবে গুপ্তধনটা হাতে পেলে আরও কিছু বেশি দিতাম আর কি। ওটার জন্য আর লোভ করবেন না লাহিড়ি বাবু, আপনাদের এই লোভের জন্যই দুটো মানুষ প্রাণ হারাতে বসেছিল। হ্যাঁ, সেই কারণেই আমার আর ওতে লোভ নেই। এখন বুঝতে পেরেছি গুপ্তধনের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। বাড়িতে বসে শুধু ভাবছিলাম যে যদি মলয় আর নিরঞ্জনের জায়গায় আমার এমন বিপদ হতো, তাহলে আমার কি হতো বলুন তো, কি বাঁচাতো আমাকে। তবে খুশির খবর কি জানেন, যে তলোয়ারটা আপনারা উদ্ধার করে এনেছিলেন ওটা এখন আমাদের দফতরে চলে এসেছে। ওটা নিয়ে আমাদের গবেষণাগারে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়ে গেছে। বাহ, তা তলোয়ারটা দেখে কিছু জানা গেল কি? হ্যাঁ, পরীক্ষা করে জানা গেছে তলোয়ারটার বয়স প্রায় 350 বছর আগেকার, মোঘল আমলের জিনিস। আমাদের আন্দাজ ইংরেজদের হাত ঘুরে জমিদার কৃষ্ণদেব রায়ের হাতে একসময় হয়তো এসেছিল। এই অবধি জানা গেছে, এরপর আরও জানা যাবে। তার মানে জমিদার কৃষ্ণদেব রায়ের বাড়ি ছিল ওটা? না, ওটা তার বাগান বাড়ি ছিল। ওনার জমিদারি তো আর একটুখানি অঞ্চলের মধ্যে ছিল না। তখনকার দিনে বেশ নাম করা জমিদার ছিলেন তিনি। আচ্ছা, তলোয়ারের গায়ে ইংরেজি অক্ষরে কয়েকটা নাম্বার খোদাই করা ছিল, আর সেই একই নম্বর আপনার ওই মানচিত্রটাতেও লেখা ছিল। তার সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ, ওই নম্বরটা অনেক কষ্টে শেষকালে উদ্ধার করা গেছে। নাম্বারটা ছিল 20, 9, 20, 13, 9, 18। প্রথমে আমরা যে এটাকে তলোয়ারটা তৈরি হওয়ার তারিখ হিসেবে ধরলেও সেটা বাতিল হয়ে যায়, কারণ সেটা কোনো রকমভাবেই সম্ভব নয়। অনেক পরীক্ষা চালিয়ে দেখা গেছে তলোয়ারটা তৈরি হওয়ার প্রায় 100 বছর পরে এই নম্বরটা লেখা হয়েছে। তারপর ধরে নেওয়া হয় যে ইংরেজরা এই তলোয়ারটা কৃষ্ণদেব রায়কে দেওয়ার তারিখটা লেখা ছিল। ইংরেজির 13 তারিখ সেপ্টেম্বর মাস আর 1800 সাল, আর এই কথাটাই সকলে মান্যতা দিয়েছে। কিন্তু 20, 9, 20 সংখ্যার অর্থটা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে সেটা নিয়ে এখনো গবেষণা চলছে। কর্ণ টেবিল থেকে পেন আর খাতাটা নিয়ে নাম্বারটা লিখে দেয়, তারপর বলে, ঠিক আছে, এই কাজটা না হয় আমি একবার চেষ্টা করে দেখব, কি বলেন? ডক্টর লাহিড়ি সোফা ছেড়ে উঠে বললেন, দেখুন চেষ্টা করে, আপনার উপর আমার ভরসা আছে। অনেক ধন্যবাদ। এরপর তিনি চলে যান। কর্ণ ভদ্রলোকটিকে এগিয়ে দিয়ে ফিরে এসে নিজের ঘরে ঢুকে যায়। সন্ধেবেলা ইন্দ্রজিৎ সোফায় বসে সিগারেট টানছিল। কর্ণ হঠাৎই ঝড়ের গতিতে ঘরের দরজা খুলে বেরিয়ে এসে বলল, পেয়ে গেছি, পেয়ে গেছি। ইন্দ্রজিৎ খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। সে বলল, উফ, ভয় পাইয়ে দিলি তো। তা কি পেয়ে গেছিস? কর্ণ সোফায় বসে বলল, নাম্বারটা উদ্ধার করতে পেরেছি। আসলে ওটা কোনো তারিখই নয়, বুঝলি, ওটা ছিল, ওটা বলতে পারিস একটা সংখ্যার খেলা। সংখ্যার খেলা মানে? কর্ণ পকেট থেকে নাম্বার লেখা কাগজটা বের করে এনে টেবিলে রেখে বলল, এই দেখ, নাম্বারটা ছিল 20.9.20.13.9.18। এবার তুই যদি ইংরেজি মোট 26টা লেটারকে 1, 2, 3 এইভাবে গুনে গুনে দেখিস, তাহলে 20তে আসবে যে ইংরেজি লেটারটা, সেটা হলো টি। তারপরে আছে 9 মানে আই, তারপরে আছে আবার 20 মানে ইংরেজি লেটার আবার সেই টি। এইভাবে পরপর করলে 13তে হবে এম, আর আগে 9 ছিল আই, অবশেষে 18 মানে ইংরেজি লেটার আর। এইবার দেখ, এইগুলোকে যদি সমস্ত কটাকে এক জায়গায় যোগ করি, তাহলে ইংরেজিতে কী নাম এসে দাঁড়ায়? তিতুমির। তিতুমির? ওরে বাস, তাই তো। এটাই হলো আসল খেলা। এটা কি তাহলে তিতুমিরের তলোয়ার? না, সেটা হতে পারে না, আর হওয়াটা সম্ভবও নয়।
কারণ তিতুমির কোনো দিন ঢাল তলোয়ার নিয়ে ইংরেজ বা কৃষ্ণদেব রায়ের মতো জমিদারদের সঙ্গে লড়াই করেননি। তার একমাত্র হাতিয়ার ছিল বাঁশের লাঠি। লাঠি খেলায় ওস্তাদ ছিলেন তিনি। তার সাথে একজন পালোয়ান হিসেবেও তার বেশ নাম ডাক ছিল। হতে পারে যে তিতুমিরের বিরুদ্ধে বহুবার রুখে দাঁড়াবার জন্য জমিদার কৃষ্ণদেব রায়কে ইংরেজরা এই তলোয়ারটি দিয়েছিল। এটা নিয়ে বরং এখন ডক্টর লাহিড়ির গবেষণা করা দরকার। আসল ব্যাপারটা তাহলে বেরিয়ে আসবে। তাহলে তুই একবার ডক্টর লাহিড়িকে এই ব্যাপারটা জানিয়ে দেখ, তিনি কি বলেন। ঠিক বলেছিস, তাকেই একবার ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। কর্ণ সোফা ছেড়ে উঠে টেবিলে রাখা ফোনের কাছে চলে গেল। ফোনে ডক্টর লাহিড়ির ফোন নাম্বারটা ডায়াল করে সংখ্যা রহস্য উদ্ধার করার ব্যাপারটা তাকে জানাতেই ভদ্রলোক কি বললেন সেটা আর জানা গেল না। তবে কর্ণের হাসির মুখ মুহূর্তে কেমন পাল্টে পাংশুটে বিবর্ণ হয়ে গেল। ফোনটা কেটে যাওয়ার পরে ইন্দ্রজিৎ বলল, তোর আবার কি হলো রে? তোকে এমন মন মরা লাগছে কেন? কি রে, কিছু বলছিস না যে? কিছু হয়েছে নাকি? এমন চুপ করে গেলি কেন? কর্ণ গোমরা মুখে ফিরে এসে সোফায় বসে পড়ল। তিতুমিরের ব্যাপারটা শুনে উনি ভীষণ খুশি হলেন ঠিকই, কিন্তু তার সঙ্গে একটা খারাপ খবরও দিলেন। কি খারাপ খবর? আবার কিছু ঘটলো নাকি? আজ দুপুরবেলায় ওনাদের গবেষণাগার থেকে তলোয়ারটা নিখোঁজ হয়ে গেছে। বলছে ওটা নাকি চুরি হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যা, এখন তাহলে কি হবে? আমাদের এত কষ্ট, এত পরিশ্রম সব চলে গেল। তাই তো দেখছি। ভদ্রলোক আগামীকাল সকালেই আমাদের কাছে আসবেন বলে বললেন। বোধহয় এই কেসটার ব্যাপারই। সেটা বলতে গেলে অবশ্য একদিকে এটা ভালো খবর। আরও একটা কেস হাতে পাচ্ছিস মনে হয়। আর মনে হয় মনটা ভেঙে গেল। উনি কেসটা আমাদের হাতে দিক বা না দিক তাতে কিছু যায় আসে না, বুঝলি। আমি স্বেচ্ছায় সেই তলোয়ারের তদন্তে নামব। তাহলে আর কি, চল আবারও একবার গুপ্তধনটা খুঁজতে মাঠে নেমে পড়ি। শুনছিলেন প্রখ্যাত লেখক তন্ময় মুখার্জির কলমে তিতুমিরের তলোয়ার, সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে দ্য কণ্ঠ এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।